ধন্যবাদ সবাইকে। আজকে আসলে আমরা খুবই আনন্দিত। আমাদের মাঝে আছেন আমাদের সবার প্রিয় অধ্যাপক জাফর ইকবাল স্যার। আমার মনে হয় যে আজকে যারা পার্টিসিপেন্ট আছে এখানে, এমন কেউ নেই যে স্যারের লেখা বই পড়েনি। আমরা সবাই বড় হয়েছি স্যারের লেখা পড়েই এবং স্যারের থেকে আজকে আমরা অনেক কিছু শুনবো। এটা যে আমাদের জন্য কতটুকু মানে আনন্দের সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। আমরা অত্যন্ত ভাগ্যবান যে স্যার আমাদেরকে সময় দিয়েছেন এবং আজকে স্যারকে আমাদের মাঝে আমরা পেয়েছি। সো আমি আশা করব যে আ আমাদের যারা ছাত্রছাত্রীরা আছো, তারা আজকের এই স্যারের কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং স্যারকে অবশ্যই প্রশ্ন করবে। ঠিক আছে? সো আমি আর কথা না বাড়িয়ে আমার মনে হয় শুরু করে দিতে পারি। আমাদের সাথে আছেন আমাদের বিভাগের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার, প্রফেসর ডক্টর এস এম মোস্তফা আল মামুন। তো আমি স্যারকে অনুরোধ করব যে আজকে স্পিকার সম্পর্কে কিছু বক্তব্য রেখে আমাদের ওয়েবিনারটা শুরু করবার জন্য। ধন্যবাদ। আমাকে একটু আনমিউট করো। আনমিউট আছে প্লিজ। আনমিউট আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি বিভাগের চেয়ারম্যান হিসেবে বলতে চাই যে আমাদের আজকে যিনি অতিথি তাকে আমরা সকলেই চিনি। মাইনুল যেটা বললো যে মাইনুলরা তার বই পড়ে বড় হয়েছে ছোট থেকে। আমরা তার বই পড়ে হয়তো ছোট থেকে বড় হই নাই, কিন্তু বড়র থেকে বৃদ্ধ হয়েছি। এতটুকু বলতে পারি আর কি। তো অত বেশি পড়তে পারি নাই, কিন্তু স্যারের লেখা শুধু বই না, অন্যান্য ফোরামের লেখা এগুলো আমরা পড়েছি। তো স্যারের মতো একজন মানুষ এত প্রাণবন্ত এবং সুন্দর লেখক, তো তোমরা অত্যন্ত ভাগ্যবান যে স্যারের এত লম্বা সময়ের জন্য স্যারের কথা শুনতে পাবে এবং ইন্টারঅ্যাক্টিভ তোমাদের প্রশ্নের জবাব দিবে। তো আমি বেশি সময় নষ্ট করতে চাই না, স্যারকেই বেশি সময় দিতে চাই। তো আমি এই বলেই আমি মডারেটরকে অনুরোধ করব আজকের স্যার আপনার অনুমতি সাপেক্ষে অবশ্যই আমরা আজকে ফরমালি আমাদের ছাত্রছাত্রীদের জন্য এই সেমিনার যেটা আয়োজন করা হয়েছে তার আমাদেরকে বলবেন, তোমাদেরকে বলবেন, তোমরা শুনবে। তো আমি মডারেটরকে অনুরোধ করছি শুরু করার। জি, ধন্যবাদ স্যার। আমার মনে হয় জাফর স্যার আপনি শুরু করতে পারেন। অনেক ধন্যবাদ। তো আমি খুবই আনন্দিত যে আজকে আমি একটা সুযোগ পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বিভাগের ট্রিপলি বিভাগের ছেলে মেয়েদের সামনে কথা বলার একটা সুযোগ পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় আমার নিজের বিশ্ববিদ্যালয়। আমি যখন পদার্থবিজ্ঞানে পড়াশোনা করতাম তখন আমাদের পাশেই অ্যাপ্লাইড ফিজিক্স বিভাগটি ছিল, যেটা এখন এই নতুন বিভাগে রূপান্তরিত হয়েছে, তাই না? অ্যাপ্লাইড ফিজিক্স এবং ফিজিক্স পাশাপাশি ভাই বোনের মতন থাকতো। সেখানকার শিক্ষক, সেখানকার ছাত্ররা আমাদের মতনই ছিল। যাই হোক, তো আমি পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে তারপরে আমাদের বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছি, সেখানে কাজ করেছি। তারপরে একসময় আমার ছাত্র যখন পাশ করে বের হয়ে এসছে এবং যখন সে প্রফেসর হয়েছে তখন তাকে ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়ে আমি তখন ট্রিপলি ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়েছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ে। এবং একদম নতুন ডিপার্টমেন্ট ছিল এবং সেই বিশ্ববিদ্যালয় তৈরি করার সময় ঢাকা ইউনিভার্সিটির অনেক ইয়াং স্টুডেন্ট পাশ করে বের হয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে জয়েন করে আমাদের এই বিভাগটা করে দিয়েছে। তাদের সবাইকে নিয়ে আমার অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে। তারা এখন বাইরে, বেশিরভাগই বাইরে পিএইচডি করতে পারে। শুধু তাই না, প্রফেসর জাহিদ উনি আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। উনি আমাদেরকে অনেক সাহায্য করেছেন। যখনই ওনাকে ডাকতাম উনি আসতেন, তাই না? শেষের দিকে তো ওনার শরীরটা ভালো ছিল না, ওনার জার্নি করা অনেক কষ্ট ছিল। উনি আবার প্লেনে উঠতে ভয় পাইতেন আমার মতো, কিন্তু তারপরেও উনি গাড়িতে করে, বাসে করে উনি চলে আসতেন। ইনফ্যাক্ট উনি যেদিন মারা যান সেদিন সকালবেলা কি মনে হয় আমি ওনার একটা ফোন SMS পেয়েছি, যিনি আমার সাথে কথা বলতে চান। আর কি একটা কষ্টের ব্যাপার, নিদারুণ একটা কষ্টের ব্যাপার। উনি বিকেলের দিকে খবর পেয়েছি উনি আর নাই আসলে, তাই না? আমার টেলিফোনে ওনার নাম্বারটা এখনো আছে, আমি এটা ডিলিট করতে পারি না। আমার কষ্ট হয়। মনে হয় যে ওনার সাথে সম্পর্কটা শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমাকে মাইনুল আমাকে অনুরোধ করেছে। মাইনুলের সঙ্গে আমার পরিচয় অন্যভাবে, কারণ সে আমি তাকে সিলেক্ট করেছিলাম, আমরা তাকে সিলেক্ট করেছিলাম। সে লিন্ডাওতে গিয়েছিল অনেক নোবেল লরিটের সঙ্গে কথা বলার জন্য, সময় কাটানোর জন্য।
এবং তারপরে সে বাইরে পিএইচডি করতে গিয়েছে। যারা বাইরে পিএইচডি করতে যায় ওরা সাধারণত দেশে ফেরত আসে। তো মাইনুল ফেরত এসছে, আমি তাকে অভিনন্দন জানাই এবং আমি জানি সে এখানে তার জীবনটা সুন্দর করে উপভোগ করছে। কারণ কেউ যখন দেশে ফেরত আসে অর্থাৎ তার জীবন অন্যরকম হয়ে যায়। আমি নিজে সেটা উপভোগ করেছি, আশা করছি সেও তার সেই আনন্দময় সময়টা এখন উপভোগ করছে। তো যাই হোক, মাইনুল যখন আমাকে অনুরোধ করেছে তখন অবশ্যই আমি খুব আনন্দের সঙ্গে রাজি হয়েছি। তবে এইভাবে একটা স্ক্রিনের সামনে কথা বলা আমি জানি না, আমাকে যদি বলছে প্রায় 100 থেকে বেশি ছাত্রছাত্রীরা নাকি শুনছে, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নাই, তাই তো? কেউ তো সামনে নাই আমার, কাউকে আমি দেখতে পাচ্ছি না। তো আমি ঠিক জানি না আসলে সত্যি কি আছে, নিশ্চয়ই আছে, তাই না? কিন্তু সেই একই রকম আনন্দ তো হয় না। আমি যখন সামনাসামনি স্টুডেন্টের সঙ্গে কথা বলি, আমি তাদের মুখের ভঙ্গি দেখতে পারি, তাদের চেহারা দেখতে পারি, তাই না? কে কিভাবে কথা বলছে দেখতে পারি। তার তুলনায় এটা এত একটা ইম্পার্সোনাল একটা ব্যাপার। স্ক্রিনের মানে একটা ইয়ের সঙ্গে ক্যামেরার সামনে কথা বলা। যে কথা বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো, এটা দুধের স্বাদ ঘোল না, এটা হচ্ছে দুধের স্বাদ আলকা করে দিয়ে মেটানোর মতো। বুঝছো? কাজে আমি আশা করছি কোনো এক সময় সত্যি মাইনুলদের সঙ্গে এবং অন্য যারা টিচার আছে তাদের সঙ্গে সামনাসামনি দেখা হবে, কথা বলবো, ছাত্রদের সঙ্গে দেখা হবে, কথা বলবো। আপাতত যেহেতু করোনা ভাইরাসে আমরা সবাই আটকে পড়েছি, কাজে আমরা এইভাবেই সন্তুষ্ট থাকছি। তো যাই হোক, আমাকে বলেছে যে অনেক ছেলেমেয়ে নাকি আছে যারা একটু ডিপ্রেস এবং একটু হতাশ, ক্লাস নিয়ে সবকিছু নিয়ে একটু হতাশ, তাদেরকে একটু উৎসাহ দেওয়া জরুরি। তো আমি তো উল্টাটা ভেবেছিলাম যে স্টুডেন্টরা আমাকে উৎসাহ দেবে যে স্যার কোনো ভয় পাবেন না, স্যার সেট হয়ে যাবে, তারপরে আপনি আবার বেরোতে পারবেন, হাঁটতে পারবেন। আমি ওদেরকে কি উপদেশ দেবো জানি না। তো আমি ওদেরকে বলি যে আসলে এটা সাময়িক একটা ব্যাপার। এরকম আগেও হয়েছিল 2018 সালে, এবং তখন মেডিকেল সায়েন্স বলে কোনো ছিল না, কোনো কিছু ছিল না তখন। সেটাও কিন্তু কেটে উঠেছিল। আর এখন মেডিকেল সায়েন্স কত ইমপ্রুভ করেছে, তাই না? কতভাবে টিকা দেওয়ার ব্যবস্থা করছে, কত কি হচ্ছে। কাজে এটাও কেটে যাবে, আমরা আবার আমাদের আগের জীবনে ফিরে যেতে পারবো। কাজেই আপাতত সাময়িকভাবে আমরা এভাবে আটকে পড়েছি। শুধু তাই না, আমাদের দেশ এবং যদি আমরা যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপের সাথে তুলনা করি তাহলে দেখবো যে আমাদের দেশের মৃত্যুর হার কিন্তু অনেক কম। আমাদের দেশে প্রতি 10 লক্ষের যত মানুষ মারা যায়, আমেরিকা কিংবা ইউরোপে তার থেকে 70 গুণ কিংবা 80 গুণ 100 গুণ পর্যন্ত বেশি মানুষ মারা যায়। কাজে কোনো একটা আমাদের উপরে একটা ব্লেসিং আছে, হয়তো খোদার একটা ব্লেসিং আছে, যে কারণে আমাদের উপর খুব যে সাংঘাতিক ভাবে যাচ্ছে তা না আসলে। কাজে আমরা এটা কাটিয়ে উঠতে পারবো। সবাইকে আমি বলবো যারা নাকি খুব হতাশ হয়ে আছে তারা হতাশ না হতে। তো প্রথমে আমি একটু বলি, একটু ফিলোসফিক্যাল কয়েকটা কথাবার্তা বলি, তাই তো? প্রথম কথা হচ্ছে গিয়ে আমি ছাত্রদেরকে বলছি, তাই তুমি বলি, তোমরা ইউনিভার্সিটিতে পড়ছো, তাই তো? আমি যেহেতু বহুদিন ইউনিভার্সিটির ছেলেমেয়েদেরকে পড়িয়েছি, তারা কি পড়ে না পড়ে, তাদের কোর্স কি থাকে না থাকে, পাস করার পরে তারা কি কাজ করে, কিভাবে কাজ করে, কাজ করতে পারে কিনা, এই জিনিসগুলো অনেক বিবেচনা করেছি। তো তো আমি জানি, আমি মোটামুটি ভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমাদেরকে যেটুকু পড়ানো শেখানো হলে তোমরা বাইরে গিয়ে একজন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবে, সেটুকু শেখাতে হলে আসলে খুব বেশি সময় লাগার কথা না। আমরা ইচ্ছা করলে 2 বছরের ভিতরেই কিছু কোর্স সিলেক্ট করে তোমাদেরকে শিখিয়ে আমরা তোমাদেরকে বের করে দিতে পারি। কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ে 2 বছরে শেখায় না, বিশ্ববিদ্যালয়ে 4 বছর। কারণটা কি? এই কারণটা কিন্তু তোমাদের একটু বুঝতে হবে। কারণটা হচ্ছে আমরা শুধুমাত্র তোমাদেরকে কিছু বিষয় শিখিয়ে আমরা রেডি করতে চাই না আসলে। আমরা চাই তোমরা ইউনিভার্সিটিতে 4 বছর থাকবে। এই 4 বছর তোমরা একটা ভিন্ন মানুষে পরিবর্তিত হবে। ইন্টারমিডিয়েট পাস করে অলমোস্ট একটা বাচ্চা ছেলে কিংবা একটা বাচ্চা মেয়ে হিসেবে ইউনিভার্সিটিতে আসো। 4 বছর যখন পাস করে বের হও তখন কিন্তু তোমরা একদম দায়িত্বশীল বড় একজন মানুষ। তোমরা বাইরের পৃথিবীর যেকোনো দায়িত্ব তোমরা নিতে পারবে। সেজন্য ইউনিভার্সিটিতে 4 বছর ধরে পড়ানো হয়। কাজেই সবসময় মনে রাখবে। অবশ্যই আমি যেহেতু ট্রিপলিতে ভর্তি হয়েছি, অনেক ডিমান্ডিং একটা সাবজেক্ট এবং আমার ধারণা যথেষ্ট কঠিন। আমি ভয় পেতে যাচ্ছি না। অলরাইট? এর মধ্যে প্রচুর ম্যাথমেটিক্স আছে, প্রচুর ফিজিক্স আছে। অন্য অনেক সাবজেক্ট এর থেকে অনেক সহজে পড়াশোনা করা যায়। রাইট? কিন্তু এই সাবজেক্টটা যথেষ্ট কঠিন। বোঝার ব্যাপার আছে। ল্যাব গুলো অনেক জটিল। আমি যখন ল্যাব করেছি তখন ছেলেমেয়েদেরকে কি বকা দিতাম। ওরা যখন নাকি একটু ফাঁকি মারত। বুঝছো? কাজে আমি জানি। আমি এগুলো পুরো বিষয়টা জানি। আমি কোর্স করিয়েছি ওদেরকে। অনেক প্রচুর কোর্স করিয়েছি। স্কুলের কোর্স, মানে ইলেকট্রনিক্স এর কোর্স, তারপরে ডিজিটাল ইলেকট্রনিক্স এই ধরনের কোর্সগুলি। কাজে আমি খুব ভালো করে জানি। তাই তো? কাজে এত বড় একটা ডিমান্ডিং সাবজেক্ট তোমরা যেহেতু পড়ছো, তোমাদের পড়তেই হবে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন এত একটা প্রেস্টিজিয়াস একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তোমাদের উপরে অনেক দাবি আছে সবার। তোমরা এখান থেকে পাস করে বেরিয়ে হবে। তো
তো লেখাপড়ার পাশে অন্য যে জিনিসগুলো করতে হয় আমি সেগুলো নিয়ে একটু কথা বলি। প্রথম কথা হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং যে কেউ পড়ে তার এটা কিন্তু খুব ফোকাসড হয়ে যায় আসলে, একটু বেশি ফোকাসড হয়ে যায়। এতটা ফোকাস না হলে আমি খুশি হতাম। সে তুলনায় সায়েন্সটা আরেকটু ব্রড, ওরা বাইরের কিছু জিনিস চিন্তা করে ভাবনা করে পড়ে। ইনফ্যাক্ট আর্টস বা দর্শন, সোশিওলজি এই সাবজেক্টগুলোতে কিন্তু ওরা আরো অনেক বাইরের ব্যাপার চিন্তা করে। আমি এটা খেয়াল করে দেখেছি। আমি যদি একটা বাংলা সাহিত্যের একটা ছেলে কিংবা মেয়ে এবং একটা ইঞ্জিনিয়ারিং এর পরে একটা ছেলে আমি ওদের সঙ্গে পাশাপাশি কথা বলি, তাহলে আমি দেখি যে ইঞ্জিনিয়ারিং পরে যে ছেলেটা বা মেয়েটা সেটা ফর সাম রিজন অনেক বেশি ফোকাস, তার ভিউটা ন্যারো হয়ে গেছে, তাই তো? সে তুলনায় যে নাকি একটা আর্টস পড়ছে অনেক। ইনফ্যাক্ট আমাদের ইউনিভার্সিটিতে আমরা যখন আবিষ্কার করলাম যে আমাদের ছেলেমেয়েরা অনেক কিছু জানার কথা কিন্তু জানে না, কোর্সে সেগুলো পড়ানো হয় না, তখন আমরা ওদের জন্য আলাদাভাবে একটা কোর্স রেডি করেছিলাম। বেশ ভালো, সব এক একজন টিচার একটা পড়াতো। আমি শুরু করতাম বিগ ব্যাং দিয়ে, তারপর একদম সৃষ্টি জগৎ করে তাদেরকে ইভলিউশন দিয়ে হোমোসেপিয়েন বেলে ছেড়ে দিতাম। আরেকজন সেখান থেকে শুরু করতো, সে আরেকটা পড়াতো আর্ট, কালচার, হিস্ট্রি, বাংলাদেশের হিস্ট্রি, ফিলোসফি, তাই না? সবকিছু পড়িয়ে আমাদের মুক্তিযুদ্ধ পড়িয়ে আমরা শেষ করতাম। তখন আমি দেখতাম যে সেখানে যখন নাকি ইঞ্জিনিয়ারিং ছেলে মেয়েরা আসতো তুলনামূলক কম আসতো, তাদেরকে জোর করে ধরে নিয়ে আসতে হতো। আর অন্যান্য বিভাগের ছেলে মেয়েরা তারা খুব আগ্রহ নিয়ে আসতো, অনেক প্রশ্ন করতো, অনেক ইন্টারেকশন। তাই আমি তোমাদেরকে প্রথমে এটা বলে দিই, তোমরা তোমাদের মাইন্ডটাকে বড় করবে। তোমরা শুধুমাত্র তোমার সাবজেক্ট, আমি জানি অনেক পড়তে হয়, তোমার সাবজেক্টে কঠিন, সেজন্য সময় দিতে হবে, কিন্তু তার পাশাপাশি অন্য কিছু বলবে, গল্প বই বলবে, গান শুনবে, নাটক দেখবে, দর্শন নিয়ে কথা বলবে, ফিলোসফি নিয়ে কথা বলবে, পলিটিক্স নিয়ে কথা বলবে, তোমার এটা মানে তোমার ব্যাপ্তিটা আরো অনেক বড় হয়। বাই দ্য টাইম তুমি যখন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরোবে, তুমি শুধুমাত্র একজন ইঞ্জিনিয়ার হবে না, একজন পূর্ণাঙ্গ মানুষ হবে, এটা আমার আশা। আর এটা সবচেয়ে বড় কথা, এই যে তোমাদের যে বয়সটা, এই বয়সটা হচ্ছে গিয়ে জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। আমি একটা বই লিখেছিলাম রঙিন চশমা নাম দিয়ে, ইউনিভার্সিটি লাইফ নিয়ে। আমি দেখলাম যে তোমাদের এই সেমিনারের নাম দেওয়া হয়েছে রঙিন চশমা। সত্যি তাই। তখন আমি যখন ইউনিভার্সিটি পড়তাম, মাত্র 71-এ যুদ্ধ শেষ হয়েছে, তাই না? আমার বাবাকে মিলিটারি মেরে ফেলেছে, আমাদের সংসার চালানোর একটা পয়সা পর্যন্ত নাই। কি কষ্ট করে দিন কাটিয়েছি, টিউশনি করেছি, হেঁটে হেঁটে গেছি এক জায়গা থেকে আরেক জায়গায়, রিক্সা ভাড়া নাই, বুঝছো? কি খেয়েছে না খেয়েছে ঠিক নাই, কত কষ্ট পুরো সময়টা, কিন্তু আনন্দময়। তারপরে মনে হয়েছে কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে বয়সটা হচ্ছে কি আনন্দের বয়স। কাজে তোমরা এখন জীবনের সর্বশ্রেষ্ঠ সময়ে আছো। যদি তোমরা আনন্দ না করছো, বুঝতে হবে সিরিয়াস প্রবলেম আছে, বুঝছো? কাজেই তোমাদেরকে এখন আনন্দ করতে হবে, তোমাদের আনন্দ পেতে হবে। তোমার নতুন বন্ধু বান্ধব আসবে। এর আগে তো ইন্টারমিডিয়েট পড়তে একটা বাচ্চা ছেলে ছিল, বাবা মার নজরে ছিল পুরো সময়টাতে। এখন স্বাধীন ভাবে এসছো, তোমার সিদ্ধান্ত তুমি নিজে নিতে পারবে, তুমি কি করবে না করবে সেই সিদ্ধান্ত তোমার। কাজেই আনন্দ সময়টাকে এনজয় করো, তুমি যেন আনন্দ করছো, তুমি যেন জীবনটাকে উপভোগ করছো। আর উপভোগ করার সবচেয়ে সোজা উপায় কি? আমার কাছে মনে হয় যে ক্রিয়েটিভ কাজ করা। এমনিতে আনন্দ কিছু নাই, ক্রিয়েটিভ, তাই না? কত রকম ক্রিয়েটিভ কাজ আছে। তোমার নিশ্চয়ই নাটকের ক্লাব আছে, নিশ্চয়ই গানের ক্লাব আছে, নিশ্চয়ই ছবি আঁকার ক্লাব আছে, আবৃত্তির ক্লাব আছে, তাই না? হয়তো ভ্রমণ করার ক্লাব আছে, অ্যাডভেঞ্চার ক্লাব আছে, তোমাদের ডিপার্টমেন্টও নিশ্চয়ই ধরনের অনেক ক্লাব আছে, রোবোটিক্স ক্লাব আছে। কাজেই সেগুলো জায়গাতে যোগ দাও, দেখবে তুমি অনেক আনন্দ করতে পারবে। আর হচ্ছে গিয়ে আমি আমার ইউনিভার্সিটি খোঁজ নিই, আমি তো রিটায়ার করে চলে এসেছি ঢাকাতে, কাজে এখন আমার ওখানে থাকতে হয় না, কিন্তু আমি আমার ইয়াং শিক্ষার্থীদের সঙ্গে আমার যোগাযোগ আছে, তাদের সাথে কথা বলি। তো আমার ইয়াং টিচাররা সবাই দেখি খুব বলছে যে স্যার খুব কষ্ট হচ্ছে স্যার, এই আমাদের অনলাইনে পড়াতে হবে, কিন্তু অনলাইনে পড়ানোটা হয় না, তাই না? ছেলে মেয়েদের ভিতরে অনেকেই আছে তারা যথেষ্ট কি বলবো ইয়ে নাই, টাকা পয়সার একটু টানাটানি আছে। কাজেই যেহেতু ইয়েতে পড়তে হলে ভিডিওতে অনেক ব্যান্ডউইথ চলে যায়, তার জন্য যে খরচ করতে হয় সেই খরচটা ম্যানেজ করতে পারে না। অনেকে এমন জায়গাতে আছে যে সেখানে ইন্টারনেটও খুব ভালো নাই, এমন জায়গাতে আছে যে বাসায় সবাই গাদাগাদি করে থাকে, সে যে প্রাইভেসি নাই, সে যেহেতু প্রাইভেটলি যে একটু শুনবে সেটাও সে করতে পারে না, কাজে সবকিছু মিলিয়ে খুব ভালোভাবে যাচ্ছে না। এবং ইনস্ট্রাকশন আসছে পড়াইতেই হবে অনলাইনে, কাজে টিচাররা পড়াচ্ছে, এখন স্টুডেন্টদের সঙ্গে এক ধরনের কনফ্লিক্ট শুরু হয়ে যাচ্ছে। স্টুডেন্টরা ভাবতেছে যে স্যাররা আমাদের ভালো চায় না, স্যাররা আমরা দেখছে না, আমাদের ভালো মন্দ বিবেচনা করছে না, অথচ তারা কিন্তু ওদের জন্য মানে জান দিয়ে দিচ্ছে। এই সবকিছু মিলিয়ে একটা বিশাল একটা সমস্যার ভিতরে আছে।
তো আমি বলি যে আসলে মানে সমস্যা তো থাকবেই। আমাদের লাইফটাই হচ্ছে গিয়ে একটা সমস্যার পরে আরেকটা সমস্যা, একটা সমস্যার পরে আরেকটা সমস্যা। কাজে আপাতত এটা একটা কঠিন সময়। সেই সময়টা তোমরা যদি নিজেরা কোনোভাবে কাটিয়ে দিতে পারো তাহলে ভালো হয়। সরকার থেকে চেষ্টা করা হচ্ছে আসলে। আমি গতকালকেও একটা অনেকগুলো মিলিয়ে মানে বাংলাদেশের বুদ্ধিজীবীরা মিলে একটা স্টেটমেন্ট দিয়েছেন সরকারের কাছে যে ইন্টারনেটটা যেন কমিয়ে দেওয়া হয়, খরচ যেন কমিয়ে দেওয়া হয়, স্টুডেন্টরা যেন ভালো করে লেখাপড়া করতে পারে। কাজে সবাই চেষ্টা করছে তার মতন করে যেন এই কঠিন সময় আমরা পার হয়ে আসতে পারি। কাজে আমি স্টুডেন্টদেরকে বলবো যে তোমাদের হয়তো কষ্ট হচ্ছে, ঝামেলা হচ্ছে, কিন্তু কঠিন সময়ে একটু কষ্ট করতে হয়। তোমরা একটু কষ্ট করো, তাই তো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যখন স্কুলে পড়ে কিংবা কলেজে পড়ে খুবই দুঃখের ব্যাপার। তারপরে আমি দেখি যে সবাই প্রাইভেট করে কোচিং করে। আমি একদমই চাই না আসলে প্রাইভেট কোচিং। ব্যাপারটা আমার একদমই পছন্দ না। কারণ তাতে তার নিজের উপর ইয়েটা কমে যায়, কনফিডেন্সটা কমে যায়। যখন ইউনিভার্সিটি এসছো এখন ফর দ্য ফার্স্ট টাইম তোমাকে কোচিং করার কোনো উপায় নাই। নিজে নিজে করতে হবে, তাই তো? আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ টেক্সট বইগুলো কিন্তু আমরা ইচ্ছা করলে এখন পেতে পারি। আমাদের টেক্সট বইয়ের কোনো অভাব নেই। কাজে আমি কিন্তু নিজে নিজে পড়াশোনা করতে পারি। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, শুনে তোমরা হাসাহাসি করবে এখন যে ৩ বছর পরে একটা পরীক্ষা হতো। এই ৩ বছর কোনো পরীক্ষা নাই। আমরা ঘুরে বেরিয়েছি, চা খেয়েছি, নাটক করেছি, গান করেছি, আনন্দ করেছি, এনজয় করেছি। ৩ বছর পরে যখন পরীক্ষার তারিখ দিয়েছে তখন দরজা বন্ধ করে পড়াশোনা করেছি। প্রচন্ড ফাঁকিবাজ। এগুলো বলো না। আমি কিন্তু তোমাদেরকে উদাহরণ দিচ্ছি না তোমাদেরকে এটা করতে হবে। মোটেও না। মানে আমাদের সময় এভাবে করে আমরা পার পেয়ে গেছি। তোমরা পার পাবে না। তোমাদের প্রতি সেমেস্টারে পরীক্ষা হয়, পড়াশোনা করতে হয়, নিয়মিত পড়াশোনা করতে হয়। কিন্তু যেটা বলতে যাচ্ছিলাম, তখন যে খুব ভালোভাবে পড়াশোনা করেছি সারা বছর তা কিন্তু না। কিন্তু পরীক্ষার আগে যত্ন করে পড়াশোনা করেছি এবং সবচেয়ে বড় কথা পাঠ্য বইটা নিজেরা পড়েছি এবং পাঠ্য বইয়ে যত প্রবলেম ছিল সব প্রবলেম সলভ করেছি। এবং এইজন্য আমার কোনো সমস্যা হয় না। আমি যখন নাকি বাইরে পিএইচডি করতে গেছি কত ভয় পেয়েছি। ইস! এরা এত ভালো, ভালো ইউনিভার্সিটি, এত ভালো, ভালো সারা পৃথিবী থেকে আসবে। না জানি কি ছেলেমেয়ে, কি সর্বনাশ হবে। আমি নিয়ে কি না হাস্যকর একটা পরিস্থিতিতে যাবো। কিন্তু আমি গিয়ে আবিষ্কার করলাম যে আমার কোনো সমস্যাই হয় নাই। তার কারণটা কি? তার কারণ হচ্ছে কি আমি সব প্রবলেম সলভ করেছিলাম। তোমাদেরকে আমি একটা উপদেশ দিই। তোমরা ক্লাসে স্যাররা পড়াচ্ছেন, পড়াবেন, স্যাররা অ্যাসাইনমেন্ট দিবেন, অ্যাসাইনমেন্ট করবে, করতে দিবেন, করবেন। তাই না? সবকিছু নিয়মিত করবে। কিন্তু তোমার পাঠ্য বইয়ে যতগুলো প্রবলেম আছে সব প্রবলেম গুলো সলভ করে রাখো। দেখবে তোমাদের লেখাপড়া নিয়ে জীবনে কোনো সমস্যা হবে না। বুঝেছো? কারণ কেউ যখন প্রবলেম সলভ করে তখন সে আসলে ব্যাপারটা বুঝতে পারে। এর আগে বুঝতে পারে না। এর আগে খালি টেক্সট পড়ে একটা কিছু পড়াশোনা করে। তাই তোমাদেরকে একটা উপদেশ দিই। আমি কিছু উপদেশ দিব না। বুঝেছো? কিন্তু একটা উপদেশ দেই, তোমরা তোমাদের টেক্সট বইয়ের প্রবলেম গুলো করো। প্রথম একটু কষ্ট হবে যদি প্রবলেম করার অভ্যাস না থাকে। কিন্তু আস্তে, আস্তে দেখবে যে সোজা হয়ে যাচ্ছে, করতে যাচ্ছে। ভীষণ খুবই ভালো হয়। Alright? আরো একটা জিনিস একটু বলি আমি তোমাদেরকে। সেটা হচ্ছে গিয়ে আমি এই আমাদের ডিপার্টমেন্টে মানে তোমরা তো জানো আমি শাহজালাল ইউনিভার্সিটি আমি টিচার ছিলাম সিলেটে সেই এক দূর দূর দেশে প্রায় অলমোস্ট মফস্বলে একটা ইউনিভার্সিটি, ভাঙ্গাচোরা একটা ইউনিভার্সিটি। ঢাকায় কত সুন্দর সুন্দর ইউনিভার্সিটি আছে, তোমাদের ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, জাহাঙ্গীরনগর, তাই না? কাজে সব ছেলেমেয়েরা আগে ওই সমস্ত ইউনিভার্সিটি চেষ্টা করে, তারপর ওগুলো যখন হয় না তখন মনটা খারাপ করে ওরা শাহজালাল ইউনিভার্সিটি করতে হয়। কাজে আমরা যে ছেলে মেয়েগুলোকে পেতাম এখন তো নাই সেখানে, সেই ছেলে মেয়েগুলি কিন্তু খুব যে শখ করে ইউনিভার্সিটি আসছে তা না, মোটামুটি অন্য জায়গায় সুযোগ না পেয়ে এখানে এসেছে। কাজে তোমার ধারণা হতে পারে যে ছেলে মেয়েগুলি বেশি ভালো করবে না, কিন্তু আমি খুব অবাক হয়ে লক্ষ্য করেছি। আমি যখন নাকি ছেলে মেয়েগুলোকে উৎসাহ দিয়ে বলতাম যে তুমি এটা পারবে, ওরা কিন্তু পারতো। শুধুমাত্র উৎসাহ দিলেই ওরা অনেক কাজ করতে পারত। কাজেই আমি খুবই প্রাউড যে আমাদের ইউনিভার্সিটির ছেলে মেয়েরা ওরা প্রোগ্রামিং কন্টেস্ট যখন হয়, এশিয়ান প্রোগ্রামিং কন্টেস্ট, সেখানে সারা পৃথিবী থেকে হয়তো 100-120টার মতো ইউনিভার্সিটি আসে। সেখানে অন্য বড় ইউনিভার্সিটির সাথে সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা প্রায় নিয়মিতভাবে পার্টিসিপেট করেছে। কি জন্য? কারণ তাদেরকে আমরা উৎসাহ দিয়েছি এবং তারা পরিশ্রম করেছে। এটা হচ্ছে কি ফান্ডামেন্টাল জিনিস, যে তোমাকে কি উৎসাহ দিচ্ছে কিনা এবং তুমি পরিশ্রম করছো কিনা। কাজে তুমি যে লেভেলের ছাত্র হয়ে থাকো, তোমাকে কেউ যদি উৎসাহ দেয় এবং তুমি যদি পরিশ্রম করো, তুমি কিন্তু অন্য যে কোনো লেভেলে পৌঁছে যেতে পারবে। তো আমার এখানে একটা দুঃখ ছিল, আমাদের সেখানে আমরা যতবার ওয়ার্ল্ড ফাইনালে কম্পিউটার প্রোগ্রামার পাঠিয়েছি, প্রত্যেকবার স্টুডেন্ট গুলো ছিল
কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে। আমি চাইতাম কেন শুধু কম্পিউটার সায়েন্স, কেন অন্য ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা নাই, কেন সেখানে ম্যাথমেটিক্স কিংবা স্ট্যাটিস্টিক্স কিংবা ট্রিপল ইর ছেলেমেয়েরা সেখানে কেন নাই? কারণ কম্পিউটার প্রোগ্রামিং তো সোজা একটা ব্যাপার, আনন্দের একটা ব্যাপার, মজার একটা ব্যাপার। আমার দৈনন্দিন কাজে আমি সব জায়গায় কম্পিউটার প্রোগ্রামিং ব্যবহার করতে পারি, যে কোনো কাজে, যে কোনো প্রবলেম হলো আমি কুট করে একটা প্রোগ্রাম লিখে রান করে চেক করে দেখতে পারি ঠিক আছে কিনা আমার জিনিসটা। কাজে আমি তোমাদেরকে বলবো, তোমরা তো সবাই ট্রিপল ই পড়ছো, কিন্তু ধরে নাও তুমি শুধু ট্রিপল ই পড়ছো না, তুমি তার সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিংটা খুব ভালো করে জানবে, তাহলে দেখবে তোমার কত লাভ হবে। তুমি যখন পাশ করে বেরোবে, আজকাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো নতুন হচ্ছে, প্রতি মুহূর্তে নতুন নতুন প্রোগ্রামিং বেরোচ্ছে। একটা গ্রাফিক্স প্লট করতে গিয়ে আগে জানতে বের হয়ে যেত, এখন কত সোজা হয়ে গিয়েছে। তোমার ক্লাউডে কত কি করা যায় সেখান থেকে। কাজে তোমরা ওই টেকনোলজিটাকে তোমার নিজস্ব নলেজের সঙ্গে যুক্ত করে দাও, তাহলে দেখবে তুমি কত ইম্পর্টেন্ট একটা মানুষ হয়ে যাবে, কত ভ্যালুয়েবল একটা মানুষ হয়ে যাবে। আমি যদি ফিজিক্সের ছেলেমেয়েদের কথা বলি, তাদেরকে আমি একই কথা বলি। যদি ম্যাথমেটিক্স ছেলেমেয়েদের কথা বলি, তাদেরকে এই কথাটা বলি। কাজেই তোমরা, আমি শিওর তোমাদেরকে প্রোগ্রামিং কিংবা কম্পিউটার সায়েন্সের কোর্সেস আছে এবং প্রোগ্রামিং শিখতে হয়, কিন্তু শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য, পাস করার জন্য কোর্সটা না শিখে, সেটাকে প্রোগ্রামিংটা ভালো করে শেখার জন্য কোর্সটা নাও, তাহলে দেখবে তোমার অনেক লাভ হবে সেখান থেকে। এখন থেকে আমি শেষ অংশে চলে আসছি। আমি যেটা বলবো, এরপর আমরা প্রশ্ন উত্তরে চলে যাব। সেটা হচ্ছে গিয়ে, আমি কিন্তু সায়েন্স এন্ড টেকনোলজির মানুষ, তাই তো? আমি কিন্তু সারা জীবনে সায়েন্স এন্ড টেকনোলজি করেছি, অনেক অনেক কাজ করেছি সায়েন্স টেকনোলজিতে। টেকনোলজিকে আমি গভীরভাবে বিশ্বাস করি, অলরাইট? কিন্তু আমি তোমাদেরকে আমার টেলিফোনটা দেখাই, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে? স্যার যাচ্ছে। বুঝেছেন? এটা আমার টেলিফোন, এটা কিন্তু স্মার্টফোন না, আপনি খেয়াল করেছেন? আমার কিন্তু কাজ চলে যাচ্ছে, আমার যাকে ফোন করার দরকার আমি ফোন করতে পারি, যে আমাকে ফোন করছে আমি ফোন করতে পারি, আমার কোনো সমস্যা হয় না। মাঝে মাঝে উবারে যেতে হলে এটাতে করা যাওয়া যায় না, তখন আমি আমার ওয়াইফের ফোন থেকে একটু ফোন করি, অন্য কোনো একটা ব্যবস্থা করি, সমস্যা হয় না, কেটে যায় দিন। কিন্তু এর কারণে আমার একটা লাভ হয়েছে, জানো? সে লাভটা কি? যে আমাকে এইটার পিছনে কোনো সময় নষ্ট হয় না। ছোট একটা জীবন, এই জীবন দেখতে দেখতে কেটে যাবে। হুমায়ুন আহমেদ আমার বড় ভাই, আমি জানি না তোমরা জানো কিনা, সে অনেক কিছু বলেছে মজার মজা। তার একটা কথা হচ্ছে গিয়ে যে মানুষ এত বুদ্ধিমান একটা প্রাণী, আর সেই প্রাণীটা বাঁচে মাত্র 60, 70, 80 বছর। আর কচ্ছপ, সে এত নিম্ন শ্রেণীর একটা প্রাণী, পানির তলায় থাকে, কি করে না করে ঠিক ঠিকানা নাই, সে 300 বছর বাঁচে। এটা কি হলো? মানুষের এত কম কেন? খোদা এটা কেমনি করে এটা করলো? মানুষকে আর একটু বেশি আয় দিতে পারলো না? আমি চিন্তা করি, সে কথাটা ভুল বলে না, তো ঠিকই বলেছে। আসলেই তো মানুষ মাত্র অল্প বছর, অল্প দিনের জন্য পৃথিবীতে আসে। কাজে যেহেতু আমরা এত অল্প সময়ের জন্য পৃথিবীতে আসি, সময়টা তো আমাদের ব্যবহার করতে হবে ঠিক করে। আর সেই সময়টা আমি যদি ফেসবুক করে কাটিয়ে দিই, সেটা কি হলো? কাজে আমি তোমাদের একটা উপদেশ দিই, টেকনোলজি খুব ভালো জিনিস, তুমি টেকনোলজি ব্যবহার করো, কোনো সমস্যা নাই। যখন যেভাবে প্রয়োজন সেভাবে তুমি টেকনোলজি ব্যবহার করো, কিন্তু টেকনোলজি যেন তোমাকে ব্যবহার করতে না পারে। তোমার কোনো পরিকল্পনা নাই, তারপর তুমি ফেসবুকে 1 ঘন্টা সময় কাটিয়ে দিলে, যেন না হয়। সময় খুব মূল্যবান। আমি বললাম তো, তোমরা টেকনোলজি ব্যবহার করো, আমি কখনো বলি না যে না, নতুন টেকনোলজি আসছে সেখানে তুমি যাবে না। অবশ্যই তুমি স্মার্টফোন থাকবে, তুমি স্মার্টফোন দিয়ে তো অনেক আজকাল ক্লাসে নিচ্ছ, ক্লাস করছো তোমরা, তাই না? কিন্তু সেটা তোমরা ঠিকভাবে ব্যবহার করবে, তাহলে দেখবে যে তোমার কত সময় বাঁচে এবং তুমি আরো কত কি তোমরা করতে পারো। তো আমার মনে হয় আমি যা যা বলবো ঠিক করে রেখেছিলাম, সেই মোটামুটি সবগুলো আমি বলেছি। এখন আমি ছেড়ে দিই আমাদের যারা নাকি আয়োজক তাদের উপরে, তারা যদি অন্য কিছু বলতে চান কিংবা যদি কোনো, আমি ধরে নিচ্ছি কোনো প্রশ্ন আছে, কারণ আমি যেটা বলছি আমার নিজের মনের কথা বলেছি, কিন্তু স্টুডেন্টরা হয়তো সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস তারা হয়তো আমার মুখ থেকে শুনতে চায় কিংবা জানতে চায়। কাজে আমি সেই প্রশ্নগুলো উত্তর দিই, বাকি সময়টা আমরা সেভাবে কাটাই। ঠিক আছে? সবাই অনেক ধন্যবাদ আমার কথা শোনার জন্য। ধন্যবাদ স্যারকে, খুবই সুন্দর একটা টক দেওয়ার জন্য। আমরা অনেক কিছু জানলাম। তো এখন আমরা প্রশ্ন নিতে পারি। অলরেডি কয়েকজনকে দেখা যাচ্ছে প্রশ্ন করতে। আমি কিন্তু কিছু শুনতে পাই নাই মাইনুল, তুমি কিছু বলেছো কিনা জানি না আমাকে। আচ্ছা আচ্ছা, না না স্যার বলেছি। কোশ্চেন করেছে সামিন ইয়াসির, আমি আনমিউট করলাম। সামিন, তোমার পরিচয়টা দিয়ে তুমি কোন ইয়ারে পড়ছো সেটা বলে তোমার কোশ্চেনটা করতে পারো।
আসসালামু আলাইকুম স্যার, শোনা যায়? জি হ্যাঁ শোনা যাচ্ছে। স্যার আমি ফার্স্ট ইয়ার থেকে বলছিলাম। তো আমরা স্যার একদমই নতুন স্টুডেন্ট। আমরা আসলে যেটা বললাম যে ইউনিভার্সিটি লাইফটাকে আমরা দেখতেই পারি না, দেখতে দেখা মানে এনজয় করার আগে মোটামুটি হচ্ছে আমাদের প্যান্ডেমিক চলে আসছে। এরপর থেকে আমরা এখন অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতেছি। কিন্তু স্যার যেটা বললেন যে আমাদের জন্য, আমি ঢাকায় থাকি, বাট আমাদের জন্য কস্টিং এর সাথে আরেকটা বড় সমস্যা আছে ইন্টারনেটে, সেটা হচ্ছে স্যার ব্যান্ডউইথ। আমাদের ব্যান্ডউইথ কখনো খুব ভালো থাকে, কখনো খুবই খারাপ থাকে। দ্যাটস ওয়াই যে সমস্যাটা হয় যে যখন ব্যান্ডউইথ খুব খারাপ থাকে, ইন দ্যাট কেস তখন আমরা ক্লাসটার একটা বড় অংশ হচ্ছে আমরা মিস করি, বা ইন দ্যাট সর্ট অফ থিং হয়, মানে সমস্যা হয়। তো স্যার যেই জন্য স্যার যদি আমরা মানে আমাদের দেশের যেহেতু ঢাকায় এই সমস্যা, তো আমাদের একটা বিরাট অংশে এই সমস্যাটা আরো বাড়তি হয়, অনেক বেশি ভাবে হয় স্যার। তো সেক্ষেত্রে কি স্যার আমাদের ব্যান্ডউইথের দিকে নজর দেওয়া উচিত কিনা কষ্টের সাথে সাথে? আর স্যার সেকেন্ড কোশ্চেন হচ্ছে স্যার এই সময়টাতে আমরা বললেন স্যার ক্রিয়েটিভ ওয়ার্ক করতে পারি এই সময়টাতে। তো স্পেসিফিক্যালি যদি মানে বলতেন যে আমরা বা অনলাইনে বা ইন আদার থিং কিভাবে আমরা এই প্যান্ডেমিকের সময়টা কাজে লাগাই, মানে ক্রিয়েটিভ ওয়ার্ক গুলো করতে পারি। আমার এটাই হচ্ছে প্রশ্ন ছিল। ঠিক, ওকে গুড। তো প্রথমত যে ব্যান্ডউইথের যে কথাটা বলেছো সেটা ধরো তুমি যদি আমাকে নাও বলতে আমি কিন্তু জানি এটা সম্পর্কে, বুঝেছো? এটা অনেক অনেক কঠিন, রাইট? এবং অনেকে অনেক সাফার করছে। আমার একজন টিচার, স্টুডেন্ট তো ধরো ভালো, একজন টিচার তার বাসায় কোনো ইন্টারনেট নাই। তো সে বেচারা নিজের পকেটের টাকা দিয়ে একটা ফাইবার সে টেনে আনছে প্রায় অলমোস্ট 4 কিলোমিটার, বুঝেছো? নিয়ে তারপরে সে তার বাসায় ইন্টারনেট ফিট করেছে। আরেকজন আছে তাকে গাছের উঠে তাকে ধরতে হয় কারণ নেটওয়ার্ক নাই সেখান থেকে। এই সমস্যাগুলো তো ধরো নয়, এটা তো অনেক জটিল সমস্যা। এটা যে সমাধান মানে চট করে যে কেউ করতে পারবে তা না। কাজে এটা ধরো সরকার করতে পারত, কিন্তু আনফরচুনেটলি ইন্টারনেটের দাম না কমিয়ে সরকার দেখে দামটা আরো বাড়িয়ে দিয়েছে। আমি ঠিক এটা বুঝলাম না এটার পিছনে লজিকটা কি। কাজেই আমি তোমাকে এখন মানে আমি তোমাকে কিভাবে আমি তোমাকে একটা সলিউশন দিই যে তুমি ওইটা করো। তুমি এটা কিভাবে করবে? তো করার উপায় নাই তো সেখান থেকে। কাজে আমি শুধু যেটা বলতে পারি, তুমি যদি ক্লাসটা অ্যাটেন্ড করার চেষ্টা করছো, ক্লাসটা নিশ্চয়ই রেকর্ড করা থাকে। কাজে যদি ঠিক রিয়েল টাইমে তুমি ক্লাসটা যে নিতে না পারো, তাহলে যখন নাকি পরে সেই ক্লাসটা শুনতে পারো, শুনে মানে নিজের দিক থেকে একটু কষ্ট করো আর কি, বুঝছো? তো তোমাকে আমি এইটুকু জিজ্ঞেস করতে পারি যে এই সমস্যাটা মেটানোর জন্য কিন্তু মানে সবাই বলছে আমরা এখন এটা সরকারের উপরে নির্ভরশীল। সরকার এত কিছু কাজ করছে, কাজেই এত জায়গায় ইন্ডাস্ট্রির জন্য এত টাকা পয়সা দিয়েছে, ইচ্ছা করলে কি ছাত্রদের জন্য একটু টাকা পয়সা দিতে পারে না? আসলে আমার দেখলাম আমাদের শিক্ষামন্ত্রী বলছেন, কিন্তু তার কথা তো অনেক কেউ শুনছে না। কাজে আমরা আশা করছি যে এই সমস্যাটা মিটে যাবে কিংবা প্যান্ডামিকটা কেটে যাবে, ঠিক আছে? আর তুমি যে মানে ইউনিভার্সিটি লাইফটা দেখার আগেই প্যান্ডামিকে পড়ে গিয়েছো, তার জন্য একটা তো লাভ হয়েছে, সেটা হচ্ছে গিয়ে যখন নাকি সব খুলে যাবে তখন ইউনিভার্সিটি লাইফটা তুমি অন্য সবার থেকে 10 গুণ বেশি এনজয় করবে। তুমি কিছুই দেখা নাই, পুরো জিনিসটা তোমার কাছে সামনে। আর সেকেন্ড হচ্ছে যে তুমি জানতে চাচ্ছ যে তুমি এখন তুমি নিজে নিজে কি করতে পারো। যেহেতু আমি আগে যেটা বলেছি, আমাদের কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ টেক্সট বইগুলো কিন্তু আমরা দেখতে পারি, পড়তে পারি, তাই না? কাজেই তোমাদের যে বেসিক সাবজেক্ট যেগুলি আছে, তারপরে ইলেকট্রনিক্স একটা সাবজেক্ট আছে যেটা তোমাদেরকে শিখতেই হবে, তুমি ইচ্ছা করলে নিজে নিজে করতে পারো। কিংবা আমি শিওর তোমাদের কম্পিউটার প্রোগ্রামিং এর উপরে কোর্স নিতে হয়, তুমি বসে বসে প্রোগ্রামিং করতে পারো, খুবই সহজ একটা কাজ হবে। আমি পৃথিবীতে এত ভালো ভালো গল্পের বই আছে, পড়ো। সবাই যে কাজ করতে হবে কে বলছে? একটু এনজয় করো লাইফ। তো মায়ের সঙ্গে টাইম কাটাও, ভাইয়ের সঙ্গে টাইম কাটাও, ছোট ভাই বোনের সঙ্গে সময় কাটাও। এটা তো একটা কাজ। রান্না করতে আমি জানি না তুমি রান্না করতে পারবে না, কত কি করা যায়, তাই তো? ওটা কাটাও ক্রিয়েটিভ কাজ করে। অনেক ধন্যবাদ ধন্যবাদ স্যার, ধন্যবাদ, আমি অ্যান্সার পেয়েছি। আচ্ছা, আমার মনে হয় আমরা নেক্সট প্রশ্নে যেতে পারি। আব্দুল্লাহ সাজিদ। আসসালামু আলাইকুম স্যার, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওয়ালাইকুম সালাম। স্যার আমি আব্দুল্লাহ সাজিদ, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। স্যার আমার কোয়েশ্চেনটা ছিল, আপনি শুরুতেই বললেন যে আমাদের একটা ফিল্ডে স্পেশালি ইলেকট্রনিক্সে স্পেশালাইজ করার কারণে মানে একটু ন্যারো মাইন্ডেড বা ন্যারো পড়াশোনা হয়। তো আমার একটা কোয়েশ্চেন ছিল কি, বিভিন্ন দেশে বা বিভিন্ন ইউনিভার্সিটি আমরা দেখি যে ডাবল ডিগ্রি বা ইন্টারডিসিপ্লিনারি ডিগ্রি করার সুযোগ থাকে, যেমন ইলেকট্রনিক্স বা ইকোনমিক্স একসাথে ডাবল ডিগ্রি করার সুযোগ থাকে। তো মেবি আমার লিমিটেড নলেজে আমাদের দেশে দেখলাম যে এই ইনফ্রাস্ট্রাকচারটা মেবি এত ডেভেলপ হয়নি। তো এই ব্যাপারে আপনার মতামত জানতে চাচ্ছি যে আমরা যদি এদিকে ফোকাস করি বা একটু ডেভেলপ করি তাহলে কি আমাদের এই প্রবলেমগুলো সলভ করা সম্ভব কিনা? থ্যাংক ইউ স্যার। আমি কিন্তু শুধু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ন্যারো তা বলি না, ইঞ্জিনিয়ারিং ইন জেনারেল বলেছি, বুঝেছো?
তো বরং ইঞ্জিনিয়ারিংটা বরং একটু বিকজ এখানে প্রচুর ফিজিক্স পড়তে হয়, কাজে এখানে একটু অন্যদের থেকে স্লাইটলি বেটার পজিশনে থাকে ইঞ্জিনিয়ারিং। তবে তুমি যেটা বলেছো সেটা একদম 100% সত্যি। বুঝেছো, আমি আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু এটা শুরু করেছিলাম। আমাদের ইউনিভার্সিটিতে যে কোনো ছেলে মেয়ে সেকেন্ড মেজর করতে পারতো, অন্য আরেকটা সাবজেক্ট নিয়ে সেখান থেকে সে পড়াশোনা করতে পারতো। কিন্তু হয় কি, এই কাজগুলি করলে আমাদের টিচারদের উপর লোড বেশি করে, স্টুডেন্টদের উপর লোড বেশি করে, সবাইকে একটু বেশি কাজ করতে হয় এগুলো করার জন্য। যেহেতু সরকারি ইউনিভার্সিটি, তো আমাদের তো ফান্ডিং লিমিটেড, তেমন না যে মানে অনেক অ্যামাউন্ট অফ ফান্ডিং দেওয়া হয় তা না আসলে। কিন্তু ওই যে বাড়তি কাজটা করতে হয়, বাড়তি সময়টা দিতে হয়, আমি খুব আনন্দের সঙ্গে দিতে রাজি আছি, কিন্তু সবাইকে দেয়, সব ডিপার্টমেন্টকে দেয়, সেই জন্য খুব ভালো কাজ করে নাই। কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্ট আছে, তারা দুটো বিষয়ে ডিগ্রি করে ওরা এখান থেকে পাশ করে বের হয়েছে। আমি চলে আসার পরে এখন কি হচ্ছে আমি জানি না, আমি আশা করছি যেন এটা যেন থেকে যায়, কারণ এটা একটা চমৎকার উদ্যোগ। তুমি যেটা বলেছো আমি তোমার সঙ্গে একদম 100% একমত। আমিও মনে মনে চাই, স্বপ্ন দেখি যে আমাদের সব ইউনিভার্সিটিতে একজন মানে বেসিক্যালি তার নিজের ডিগ্রি করার জন্য এই কোর্সগুলো নিতে হবে, এবং অন্য যে কোনো কোর্সে নিতে পারবে, এবং ইচ্ছা করলে অন্য কোর্সগুলো নিয়ে কম্বাইন করে সে যেন একটা পুরো আরেকটা ডিগ্রি পেতে পারে, সেরকম একটা ব্যবস্থা থাকবে। এই ধরনের ফ্লেক্সিবিলিটি থাকলে আমি বলবো যে এটা একটা অনেক সুন্দর চমৎকার একটা ইউনিভার্সিটি হয়েছে। আমি তোমার সঙ্গে একমত। আমি আশা করি যে কোনো একদিন ভবিষ্যতে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এভাবে কাজ করবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। নেক্সট হচ্ছে আবরার জারিফ। জি, আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে, হ্যাঁ। জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার প্রশ্নটা ছিল এরকম, স্যার আমাদের দেশ থেকে প্রচুর ছাত্রছাত্রী আন্ডার গ্রেডে বা পোস্ট গ্রেডে বিদেশে পড়তে যায়, যেটা আপনি একটু আগেই বললেন আমাদেরকে। তো স্যার, এবং খুব নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়, হার্ভার্ড, এমআইটি, প্রিন্সটনে। কিন্তু স্যার তাদের একটা খুব অল্প ফ্র্যাকশন তারা দেশে ফেরত আসে, এবং ফেরত না আসার পিছের মাইন্ডসেটটাও আমরা বুঝতে পারি। তো স্যার, আপনার মাথায় কি এমন কোনো স্কিম বা এমন কোনো আইডিয়া আছে যেটা আমাদের এই যে মেধা যেগুলো বিদেশে চলে যাচ্ছে তাদেরকে ফেরত আনাতে হেল্প করবে? এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে। ঠিক আছে, মানে আমার মাথায় আমি বলি আসলে, রাইট, কারণ হচ্ছে গিয়ে আমার মনে হয় আমরা যদি আমাদের ছেলে মেয়েগুলাকে নিজের দেশের জন্য মায়াটা আর একটু বেশি তৈরি করে দিতাম, তাইলে তারা হয়তো একসময় ওখানে মানে ফেরত আসতো। আমি বলছি না যে তুমি ওখানে গেলে পড়াশোনা শেষ করে সাথে সাথে চলে আসো, এলাকায় একটু কাজ করতে কোনো সমস্যা নাই, মানে তাহলে এক্সপিরিয়েন্সটা একটু বাড়বে, কিন্তু তারপরে যেন দেশে ফিরে আসে, তাহলে খুব ভালো হতো আসলে। এখন হয় কি, আমাদের পাশের দেশ যে ভারতবর্ষ, সেখানে কিন্তু অনেক মানুষজন ওখানে পড়াশোনা শেষ করে ডিগ্রি করে তারপরে ফেরত আসছে। তার কারণ হচ্ছে কি, ওদের দেশে অনেক সুযোগ তৈরি হয়ে গেছে, যারা নাকি দেশে এসেও তারা অনেক কাজ করতে পারবে, ক্রিয়েটিভ কাজ করতে পারবে। আমরা যেহেতু একটু পিছিয়ে আছি, সেই জন্য আমাদের সেই সুযোগটা তৈরি হয় নাই। ধরো আমি মনে মনে, আমি নিজে যখন দেশে এসেছিলাম 94-এ, খুবই কঠিন ছিল সময়টা। আমি আমার নিজের দেশে ফিরে আসছি, কারণ আমার এই বৃষ্টি না লিখলে ভালো লাগে না, ব্যাঙের ডাক না শুনলে ভালো লাগে না। কিন্তু আমার ছোট ছোট একটা ছেলে আর মেয়ে ছিল, ওরা তো ওদের দেশে ফিরে আসে নাই, ওরা একটা বিদেশে আসছে, রাইট? তা কোথায় আমেরিকাতে কত চমৎকার একটা স্কুলে পড়তো, কত রকম সুযোগ সুবিধা, তার তুলনায় এখন এখানে আসছে, দেশে আসছে, সেখানে 2 দিন পরে পরে আমার বাসায় বোমা পড়ে, বুঝেছো? ওদের তো অনেক কষ্ট হয়েছে সেখান থেকে, কিন্তু এখন সিচুয়েশনটা অনেক বেটার হয়েছে। আগে যখন নাকি আমি ঢাকাতে সিলেট যেতাম, ফেরি পার হতে হতো, তো কত কষ্ট হতো, এখন তো আমরা এক টানে গাড়িতে চলে যাই সেখান থেকে। দেশটা ভালো হচ্ছে, কাজে দেশের অর্থনৈতিক অবস্থাটা যদি আরেকটু ভালো হয়, তাহলে আমার ধারণা ছেলে মেয়েরা ফিরে যাবে। কারণ আমি যেহেতু বিদেশে ছিলাম, তোমরাও আমি শিওর বিদেশে যাবে, তাই না? তখন দেখবে আসলে, বুঝেছো, তখন দেশের জন্য খুবই মায়া হয় আসলে। তাই যারা বিদেশে থাকে তারা যে খুব আনন্দে থাকে আমি সেটা বলবো না, আসলে তাদের অনেক বড় স্যাক্রিফাইস করতে হয়। নিজের দেশকে স্যাক্রিফাইস করার থেকে বড় স্যাক্রিফাইস আর কিছু না। শুধুমাত্র একটু ভালো খাবো, ভালো জায়গায় থাকবো, সেই জন্য আমি এত বড় স্যাক্রিফাইস করবো? তবে এটাও সত্যি, গবেষণা বলে একটা ব্যাপার আছে, গবেষণার মতো আনন্দ তো আর কিছুতে নাই। সেই গবেষণার সুযোগটা ওখানে অনেক বেশি। যারা নাকি ভালো ছেলে মেয়ে, অনেক ভালো ছেলে মেয়ে, স্মার্ট ছেলে মেয়ে, তারা তো ওই চ্যালেঞ্জটা নিতে চায়, গবেষণার চ্যালেঞ্জটা নিতে চায়। আমাদের দেশে সেই গবেষণার অ্যাটমসফিয়ারটা তৈরি হয়নি। কাজেই তুমি যে বলছো যে আমার এটা নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা, হ্যাঁ, আমি অনেক কিছু চিন্তা করি, অনেক কিছু প্ল্যান করি, এবং হয়তো অনেক কিছু চেষ্টা করবো। ওদেরকে আমি জোর করে ঘাট করে নিয়ে আসবো না। আমি চাই এখানে আমরা একটা এনভায়রনমেন্ট তৈরি করবো, তোদের ওরা যেন এখানে আসতে পারে, এখানে আসতে পারে, এবং এসে নিজের দেশে থাকার যে আনন্দ, সে আনন্দটা যেন তারা উপভোগ করতে পারে। আরেকটা ব্যাপার আছে, তখন আর একটু বড় হয়ে যায় যে সময়, তখন আসাটা কঠিন হয়ে যায়, কারণ তাদের ছেলে মেয়ে হয়ে যায়, ছেলে মেয়ে সেখানকার খুব ভালো স্কুলে ভর্তি হয়,
তারা আমাদের নিজেদের জন্য স্যাক্রিফাইস করতে রাজি আছে, কিন্তু ছেলেমেয়ের জন্য স্যাক্রিফাইস করাটা একটা কঠিন। কাজে আমাদের দেশের স্কুলের এডুকেশনটা যদি আমরা খুব ভালো করতে পারতাম, তাহলে ওদেরকে আমি বলতে পারতাম, আসো কি আছে এখানে, দেখো কত ভালো ভালো স্কুল আছে, আমার ছেলে মেয়েকে পড়বে, সমস্যাটা কি? কিন্তু সেটা তো বলতে পারছি না আসলে। আমাদের স্কুলগুলো তো তত ভালো না আসলে। এটা আরেকটা ব্যাপার, যদি খুব ভালো স্কুল থাকতো তাহলে হয়তো আরো অনেক মানুষকে আনা যেত। দেখা যাক, আমি এত হতাশ না, হয়ে যাবে সব এক সময়। আমি নিজে যেহেতু এসেছি, আমি নিজে এত আনন্দ করেছি, ওরা আনন্দ করেছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আমরা চ্যাট বক্সে একটা প্রশ্ন নিয়ে আমরা এরপরে লাইভ প্রশ্নে আবার যাচ্ছি। একজন প্রশ্ন করেছে হাসান মেহেদি যে স্যার, how to improve the ranking of our universities? Why there are few PhD students in our universities? আচ্ছা, এটা তুমি একটা ভালো প্রশ্ন করেছো আসলে। আমি একবার ইয়েতে গিয়েছিলাম, আমি আমাদের শাহজালাল ইউনিভার্সিটি থেকে সবচেয়ে কাছের ইউনিভার্সিটি থেকে সিলেটের একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি, সেটা। তারপর নেক্সট কাছের ইউনিভার্সিটি হচ্ছে আসাম ইউনিভার্সিটি, এত কাছে। আমি সেখানে গিয়েছিলাম, গিয়ে আমি অবাক হয়ে দেখলাম যে সেই ইউনিভার্সিটিতে 1000 থেকে বেশি পিএইচডি স্টুডেন্ট। আমাদের ইউনিভার্সিটি খুব বড় সাইজে, তারা 1000 জন। আমার খুবই দেখে লজ্জা লাগলো যে কি হলো, আমাদের ইউনিভার্সিটিতে নাই। আমি এখানে দেশে এসেছি, আমি কোনো পিএইচডি স্টুডেন্ট দিতে পারি না, নাই। ইনফ্যাক্ট শেষ পর্যন্ত আমি পিএইচডি ইউনিভার্সিটি নিয়েছি যখন নাকি একেবারে শেষের দিকে এসে 6 জন পিএইচডি স্টুডেন্ট, আমার একার না, আমি কয়েকজন, অন্যরা কয়েকজন মিলে 6টা পিএইচডি স্টুডেন্ট নিয়েছি। কারণ এই প্রথমবার আমরা পিএইচডি স্টুডেন্ট নেওয়ার জন্য একটু ফান্ডিং পেয়েছি। কারণ কেউ যখন পিএইচডি করবে তখন সে কিন্তু বড় হয়ে গেছে, অনেকেই বিয়ে করে ফেলেছে, অনেকে বাচ্চা কাচ্চা আছে, সে চাকরি করে, কাজে সে তো নিজে পয়সাতে পড়তে পারবে না। পিএইচডি যাকে আমি করাতে চাই তাকে আমাকে স্কলারশিপ দিতে হবে, সেজন্য ভদ্রভাবে থাকতে পারে। যদি সেটা দিতে না পারি, আমি তো বলতে পারি না জোর করে তুমি করো পিএইচডি, সবকিছু ছেড়ে ছুড়ে গবেষণা করো, কেন বলবো, আমি এভাবে বলবো? এটা হচ্ছে কি সমস্যা। এই পরিকল্পনাটা আমাদের দেশে কেন যে ঠিক করে করা হয় না আমি জানি না। আমার যখনই সুযোগ না হয়, আমি কিন্তু কন্টিনিউয়াসলি বলে যাচ্ছি আমার পিএইচডি দরকার, আমার ইউনিভার্সিটি পিএইচডি শুরু করতে হবে, কাজেই আমি শিওর ঢাকা ইউনিভার্সিটির মতন বড় ইউনিভার্সিটি যাদের নিজস্ব ফান্ডিং আছে, তাদের ভিতরে পিএইচডি সংখ্যা আমাদের ইউনিভার্সিটি অনেক বেশি এবং অনেকেই করছে। এবং আলটিমেটলি আমি সরকারের পক্ষ থেকে আমরা গবেষণা এই কথাগুলো মাঝে মাঝে শোনা শুরু করেছি, যেটা আগে আমি কোনোদিন শুনি নাই। কাজে গবেষণার গুরুত্ব যদি ঠিক করে বুঝতে পারে, তখন যখন রিসার্চ করার জন্য আলাদাভাবে টাকা দেওয়া শুরু হবে, আমার ধারণা তখন পিএইচডি সংখ্যা আরো বেড়ে যাবে। আর র্যাঙ্কিংটা আমি বলি, র্যাঙ্কিংটা আসলে কোনো জায়গায় র্যাঙ্কিং যদি করতে যাও, তাহলে কিছু সিলেক্টিভ কিছু বিষয় আছে, ওই বিষয়গুলো দেখতে হয়, এটা এবং ওই সিলেক্টিভ বিষয়গুলোকে বাড়াতে হয়। তো যেহেতু আমাদের ইউনিভার্সিটি গুলো তো আর মানে র্যাঙ্কিং ভালো আর খারাপ, আমাদের বাংলাদেশ সব ইউনিভার্সিটি ছেলেমেয়েরা তো ঢাকা ইউনিভার্সিটি প্রথমেই ভর্তি হবে, র্যাঙ্কিং ভালো খারাপ না, তার মাথায় ঘামাবে না, কারণ এত একটা মজার একটা ইউনিভার্সিটি, এত সুন্দর একটা ইউনিভার্সিটি, বড় একটা ইউনিভার্সিটি। সেই জন্য পাবলিক ইউনিভার্সিটি গুলো র্যাঙ্কিং নিয়ে খুব বেশি মাথা ঘামায় না। প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু জানছে যে ওদের র্যাঙ্কিংটা বাড়ানোর জন্য, ভালো দেখা যায়। আর এখন ইদানিং আমি দেখতে পাচ্ছি যে ইউনিভার্সিটিগুলি তাদের র্যাঙ্কিং বাড়ানোর জন্য তারা মোটামুটি এরা কাজ শুরু করেছে। মানে বেসিক্যালি যারা নাকি র্যাঙ্কিংটা দেয়, তারা যে তথ্যগুলি চায় সেই তথ্যগুলি ঠিকভাবে সাজিয়ে এবং সেই তথ্যগুলো একটা ফোকাস করে ইউনিভার্সিটি একটু ইমপ্রুভমেন্ট করিয়ে যদি জমা দেওয়া যায়, আমাদের র্যাঙ্কিং অনেক ভালো হয়ে যাবে। তুমি খুব হতাশ হয়ে না যে তোমার র্যাঙ্কিং খারাপ, তোমরা ভালো থাকলে। ধন্যবাদ স্যার। নেক্সট আমার মনে হয় আমরা সুযোগ দিব মোহাম্মদ আমিনুল হক চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমি হচ্ছে আমিনুল, থার্ড ইয়ার একজন স্টুডেন্ট। তো স্যার, প্রথমে অনেক ধন্যবাদ আপনাকে স্যার, এত অসাধারণ একটা মানে উপদেশ এবং কথা আমাদের বলার জন্য। স্যার, আমার প্রশ্নটা আমি তোমাদেরকে উপদেশ দিয়েছি না, আমি বলি আসলে আমি উপদেশ দিতে চাই না, বুঝছো? আমি কিছু কথা বলেছি তোমাদের সঙ্গে, আমি যেগুলো বলেছি তোমরা নিজেরা পরীক্ষা করে দেখো, যদি দেখো যে না এটা কি বললো তার কাজ করে না, তাহলে আমার উপদেশটা কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি যেহেতু অনেক দিন থেকে এই যন্ত্রণার বিরুদ্ধে বেরিয়ে আসছি, তাই না, কাজে অভিজ্ঞতা থেকে বলেছি, কাজেই না তোমাদেরকে উপদেশ হিসেবে নিও না, বলো যে স্যার একটু কথা বলতে হবে। ওকে, বলো কি বলতে। জি স্যার, অবশ্যই। স্যার, আমার প্রশ্ন ছিল যে স্যার, কেউ যদি ইঞ্জিনিয়ারিং থেকে ফিজিক্স, স্পেশালি থিওরিটিক্যাল ফিজিক্সে সুইচ করতে চায়, তো স্যার এই আন্ডারগ্রেড সময়টাতে আমরা মানে কিভাবে এটা নিজেকে প্রস্তুত করতে পারি? স্যার, ইঞ্জিনিয়ারিং কোর্সের পাশাপাশি তো স্যার ফিজিক্সের সবগুলো কোর্স করাটা মানে নেক্সট টু ইম্পসিবল হয়ে যায়।
তো স্যার এটা মানে কতটুকু সম্ভব এবং কিভাবে আমরা প্রস্তুত হতে পারি? আমি এখন ধরো তোমাদের ইউনিভার্সিটিতে সেই সিস্টেমটা আছে কিনা আমি জানি না, যে সেকেন্ড মেজর হিসেবে ফিজিক্সে ডিগ্রি করলে কিনা। কিন্তু আমি তোমাকে আগে একটু বলি, ধরো পল ডিরাক হচ্ছে গিয়ে পৃথিবীর একজন সর্বশ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী। ওনার কোয়ান্টাম মেকানিক্স, ওনার যে ট্রিটমেন্টটা একটা অসাধারণ। উনি অ্যাকচুয়ালি পার্টিকেল অ্যান্টি পার্টিকেলের সে আইডিয়াটা উনি দিয়েছেন। উনি কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, উনি কিন্তু ফিজিসিস্ট ছিলেন না, বুঝেছেন? তার কার্লো রুবিয়ার সঙ্গে নোবেল প্রাইজ পেয়েছে একজন, সে হচ্ছে গিয়ে ফিজিক্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে কারণ ওই ভদ্রলোক কার্লো রুবিয়ার যে এক্সপেরিমেন্টটা করার জন্য যে অ্যাক্সিলারেটরের যে ডেভেলপমেন্টটা করা দরকার ছিল, সেটা সেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার করেছিল। কাজে সে যদিও ফিজিক্সের না, তাকে নোবেল ফিজিক্সে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। কাজে ফিজিক্সের সঙ্গে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। এবং আমার জানা মতে আমি অ্যাটলিস্ট একজন ছেলে জানি, আমি বাংলাদেশে জানি, যার ফিজিক্স পড়ার খুবই শখ, কিন্তু যেহেতু বাংলাদেশে সে ডিগ্রি দিতে পারছে না, সে ফিজিক্সে জিআরই দিয়ে আমেরিকান একটা ইউনিভার্সিটিতে ফিজিক্সে পিএইচডি করে, মানে ফিজিক্সে পিএইচডি করে সেখান থেকে। কাজেই টু আনসার ইউর কোয়েশ্চেন, ইয়েস ইট ইজ পসিবল। তুমি ট্রিপল ইঞ্জিনিয়ারিং ট্রিপল ই পড়ে তোমার যে ব্যাকগ্রাউন্ড, তোমার যে শখ থাকে, পরিশ্রম করতে রাজি থাকো, তাহলে তুমি ইচ্ছা করলে ফিজিক্সে গিয়েও তুমি বাকি কাজটা শেষ করতে পারবে। কারণ ফিজিক্স আর অনেক কিছু কমন আছে সেখান থেকে। তবে কিছু কিছু জিনিস হয়তো একটু জিনিস থাকে যেটা হয়তো তোমাদের ইয়েতে থাকে না, এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াই হয় না। কোয়ান্টাম মেকানিক্সটা হয়তো সেভাবে থাকে না, স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্সটা হয়তো সেভাবে থাকে না, থার্মোডাইনামিক্সটা হয়তো সেভাবে থাকে না, কিন্তু মেকানিক্সটা হয়তো মোটামুটি থাকে। রিলেটিভিটিটা আমি জানি না, সেভাবে থাকে না। কাজে তোমাকে আগে একটু কোর্সগুলো দেখে একটু সাজিয়ে নিয়ে, তুমি যেহেতু ইউনিভার্সিটিতে যদি পড়া, আমার মনে হয় হয়তো সেভাবে অন্য ক্লাসে গিয়ে কোর্স হয়তো নিতে পারবে না, কিন্তু নিজে নিজে পড়াটা যে খুব কঠিন তা না, আমাদের শখ থাকে। তুমি নিজে নিজে কোর্সগুলো পড়তে থাকো, রেডি হয়ে থাকো, তোদের পরে ফিজিক্সে জিআরই দিয়ে আমাদের দেশে না পারলেও বাইরে বিদেশে গিয়ে ফিজিক্সে সুইচ ওভার করতে পারবে। আর আমার জানার মতে আমি দেখেছি যে আসলে যারা ট্রিপলি পড়ে তাদের সাথে ফিজিক্সের সম্পর্কটা তো বেশি। পরে তোমার স্যার যে মাইনুল, সেও তো অ্যাপ্লাই ফিজিক্স ছিল আমার মনে হয়, তার ডিপার্টমেন্ট হয়তো পরে ট্রিপলি হয়েছে, আগে তো অ্যাপ্লাই ফিজিক্স ছিল। অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার। নেক্সট হচ্ছে অনিক। অনিক, তুমি কি আছো, শুনতে পাচ্ছ? জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আগে আমার আগে যারা কোশ্চেন করছে তারা অনেক বড় বড় বিষয়ে কোশ্চেন করছে। আমি স্যার একটা ছোট জিনিস সম্পর্কে জানতে চাই, কিন্তু ওটা আপনার এক্সপেরিয়েন্স থেকে আপনি আমাকে একটু বলুন স্যার। বলো, আমি ছোট জিনিসে আমি খুবই কমফোর্টেবল, বলো। স্যার আপনার যখন বক্তব্য দিচ্ছিলেন তখন বলছিলেন যে আপনি একটা মানে বাটন ফোন ইউজ করেন, আপনি কোনো স্মার্টফোন ইউজ করেন না। এটার কারণ হচ্ছে আপনি ওই ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে চাইছেন। এবং স্যার আমি স্যার ফার্স্ট ইয়ারের ছাত্র, আমার ক্লাসের অনেকেই আছে যারা স্যার এখনো স্মার্টফোন অথবা ওরকম কিছু মানে প্রধানত ওই ডিস্ট্রাকশনের মধ্যে ওর মধ্যে ডুবে আছে। এখন স্যার একটা সেকেন্ড, আমার এই ট্রেন যাচ্ছে, ট্রেনটা চলে যাক, বলো। আমার বাসার ট্রেন লাইনের খুব কাছে তো, তুমি তোমার পরিচয় দিও, কোন ইয়ারে সেটা সবাই বলবে। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলো। তোমার পাশের অনেকেরই নরমাল ফোন, তাই তো, ফিচার ফোন। স্যার অনেকে আছে যারা স্যার মানে ধরেন ক্লাস করতে মানে সমস্যা হচ্ছে কারণ তাদের নেটওয়ার্কের অভাব আছে, কিন্তু স্যার অনেকে আছে যারা স্যার নেটওয়ার্ক সুবিধাটা ঠিক মতো আছে, কিন্তু তাও স্যার ওটাকে তারা স্যার ফেসবুক অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে স্যার ওই টাইম ওয়েস্ট করতেছে। স্যার আপনি স্যার এটার সলিউশন বের করছেন স্মার্টফোনটাকে কমপ্লিটলি অ্যাবান্ডন করে, কিন্তু স্যার এটার কি অন্য কোনো সলিউশন আছে স্যার? আপনি স্যার নিজেও মানে বিভিন্ন বিষয়ে টাইম ব্যয় করছেন, আপনার সাহিত্যিক হিসেবে এবং টিচার হিসেবে সফল। এই জন্য স্যার আপনি যদি আপনার যেহেতু বিভিন্ন বিষয়ে টাইম দিতে হইতো, টাইম ম্যানেজমেন্ট এ ব্যাপারে কিছু শিক্ষা আমাদের নিশ্চয়ই দিতে পারবেন আপনি। হ্যাঁ, ধরো আমি বলি তোমাকে, তুমি একটা ছোট একটা এক্সপেরিমেন্ট করে একদিন, বুঝছো? একদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তুমি বলবা নিজেকে যে আজকে সারাদিন আমি একটা সেকেন্ড অকাজে নষ্ট করবো না, কিছু না কিছু করবো, বুঝছো? তুমি একদম অ্যাবসলিউটলি কিছু না কিছু করবে, হয় পড়লে, নাহলে একটু অঙ্ক করলে, নাহলে একটা বসে থাকলেন আর কি, বসে একটা গান মানে কিছু না কিছু করবে। দিনের শেষে তুমি অবাক হয়ে আবিষ্কার করবে যে তুমি ওই একটা দিনে কত কি করে ফেলেছো। আমাদের জীবনে কিন্তু প্রচুর সময় আছে, আসলে আমরা সময়টা ঠিক করে ব্যবহার করি না দেখে আমাদের সময় নিয়ে টানাটানি হয়। আসলে এটা হচ্ছে যে ফান্ডামেন্টাল জিনিস। কাজে আমি অনেক মানুষকে দেখেছি তারা সময়টা ঠিক করে ব্যবহার করে এবং তারা কত কাজ
আর এই যে আমি যে স্মার্টফোন ছাড়া এই যে নর্মাল ফিচার ফোন ব্যবহার করছি, এটা যে খুব একটা কাজের কাজ হয়েছে আমি সেটা কিন্তু জোর দিয়ে বলছি না। আমি খালি তোমাকে বলছি যে দেখো আমার দিন চলে যাচ্ছে। এবং নট দ্যাট যে আমি স্মার্টফোন ব্যবহার করা জানি না, আমি টেকনোলজির বিরোধী একটা মানুষ। নো, আমি টেকনোলজির পক্ষের মানুষ। কিন্তু তোমাদের এখন যে জায়গায় এসছো, তোমার কিন্তু ইন্টারনেটের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। কাজে তোমার যদি স্মার্টফোন না থাকে, এখন আমার ফিচার ফোন ব্যবহার করো, তোমাকে কিন্তু একটা ল্যাপটপ রাখতে হবে, তাই না? কারণ তোমাকে ইন্টারনেটের মানে এটা এমন হয়ে গেছে, পৃথিবীটা এমন ভাবে হয়ে গেছে যে আমার দৈনন্দিন আমি যদি ইন্টারনেটের সঙ্গে যোগাযোগ না রাখি, সেখান থেকে যদি আমি কিছু জিনিস রিসোর্সের যদি না নিই কিংবা কোনো রিসোর্স সেখানে জমা না দিই, তাহলে কিন্তু আমি পরিপূর্ণ মানুষ হবো না সেখান থেকে। কাজেই আমার স্মার্টফোন নাই, কিন্তু আমার 2টা ল্যাপটপ আছে। কাজেই ল্যাপটপে আমি কিন্তু কন্টিনিউয়াসলি আমি কাজ করে যাচ্ছি। কাজেই না, ওইটা তোমাকে রাখতে হবে সেখান থেকে। আর হচ্ছে গিয়ে মানে তুমি আমাকে বলছো টাইম ম্যানেজমেন্টের কোনো উপদেশ দিতে পারবো কিনা। তুমি যদি বুঝে থাকো যে তোমার টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে হচ্ছে না, তাহলে তোমার অর্ধেক কাজ কিন্তু হয়ে গেছে। তুমি জানবা যে ও আমি তো টাইমটা নষ্ট করছি। রাইট? তাই তুমি এখন টাইমটা ঠিক করে ব্যবহার করো। তুমি নিজেই দেখবে, আমার থেকে বলে দিতে হবে না। তুমি নিজেই দেখবে যে তুমি সেই টাইমটা, ওই যেটুকু টাইম আছে সেই টাইমে তুমি কত কাজ করতে পারো। তুমি নিজে অবাক হয়ে যাবে একবারে। সর্বনাশ, এত টাইম, এত সময়। ধন্যবাদ স্যার। এরপরে আছে নিশাত তাসনিম। আসসালামু আলাইকুম স্যার, আমি ট্রিপল ডিপার্টমেন্টের 3rd ইয়ার থেকে বলছি। ওয়ালাইকুম স্যার সালাম। আমার বেসিক্যালি 2টা কোশ্চেন ছিল আর 2টা পুরো ডিফারেন্ট কোশ্চেন। বলো। ফার্স্ট কোশ্চেনটা ছিল স্যার, আমি ইলেকট্রনিক্স নিয়ে লাস্ট 2-3 ইয়ার্স নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড ছিলাম। তো স্যার একদম বেসিক থেকে একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে শুরু করার মতো কিভাবে শুরু করা যায়, মানে ইলেকট্রনিক্স নলেজ গ্যাদারিংটা? মানে আচ্ছা দাঁড়াও, তো আমাকে একসঙ্গে সবগুলো প্রশ্ন করলে আমি ভুলে যাবো। তোমার প্রশ্নটা হচ্ছে কি ইলেকট্রনিক্স একদম বেসিক ভাবে কিভাবে তুমি শুরু করতে করবে সেটা করে জানতে চাই। তুমি কোন ইয়ারের স্টুডেন্ট? স্যার 3rd ইয়ার। 3rd ইয়ার কি ট্রিপল ডিপার্টমেন্টের? জি স্যার। তো তাহলে তো তুমি তো এখন তো আর বেসিক জায়গা পার হয়ে চলে আসছো অনেক সামনে। তো এখন তুমি বেসিক থেকে শুরু করতে যাচ্ছ কেন? নাকি আরেকজনকে পড়ানোর জন্য? কি জন্য আমি ঠিক একটু বুঝেই। স্যার জাস্ট এক্সট্রা মানে যাতে নিজে আরো বেশি দেখতে বুঝতে পারি, মানে যত সিম্পলি বুঝতে পারবো তত ডিপে বুঝতে পারবো। ও আচ্ছা বুঝেছি। অলরাইট। তো আমি বলি, আমি আসলে নিজে ধরো আমাদের ইউনিভার্সিটিতে আমি এই আমাদের অন্য অনেক ডিপার্টমেন্টকে কোর্স দিতে হতো, তাই তো? কাজে আমি একদম অন্যান্য ডিপার্টমেন্ট গুলোকে আমি ইলেকট্রনিক্স পড়িয়েছি, একদম বেসিক ইলেকট্রনিক্স পড়িয়েছি, একদম পুরো বেসিক। যে ডিপার্টমেন্টের কোনো ইলেকট্রনিক্স সম্পর্কে জানে না, শুরু করতে হয়েছে যে প্রোটন আর নিউট্রন, নিউক্লিয়াস আর বাইরে ইলেকট্রন থাকে, সেখান থেকে শুরু করতে হয়েছে। কাজে আমার খুব একটা এই নর্মালি একটা ফ্যান্সি ভাবে তো ইলেকট্রনিক্স পড়ানো হয় বিভিন্ন লেভেলে। আমার খুব একটা শখ ছিল যে আমি একটা বই লিখবো খুব সিম্পল করে, একদম মানে বেসিক থেকে ইলেকট্রনিক্সটা শুরু করবো। আমি শুরু করেছিলাম প্যান্ডামিকের সময়, কিন্তু প্যান্ডামিকের সময় ধরো ওইটা অন্য অনেক কাজে আটকে পড়ে গেছিল, সেই বইটা আগাচ্ছে না সেখান থেকে। কাজেই আমার মাইন্ডে একটা পিকচার আছে কেমনি করে এটাকে করা যায় বেসিক ইলেকট্রনিক্সটাকে। কিন্তু আমি তোমাকে আগে যেটা বলেছি তোমাকে যে অনেক পাঠ্য বইগুলো খুব ভালো এবং প্রত্যেকটা পাঠ্য বইয়ের পিছনে প্রবলেম দেওয়া থাকে। তুই প্রবলেম গুলো করো, তাহলেই তোমার একদম কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে তুমি যেটা করতে যাচ্ছ, তাই না? কারণ প্রবলেম গুলো অনেক করে দেওয়া হয়। তো এটা পড়তে হলে তুমি এখন যেটা পড়ছো শুধু টেক্সট পড়ে তুমি টেক্সটটা জানতেছো, কিন্তু সেটা আসলে বোঝা হলো না। আসলে সেটা বোঝা হলো না। সেটা হচ্ছে কি কিছু কনসেপ্ট জানা, কিন্তু তুমি যদি বুঝতে চাও তাহলে প্রবলেম করতে হবে। এটা হচ্ছে আমার একমাত্র উপদেশ, তুমি প্রবলেম করো। তুমি যে 3rd ইয়ারে চলে আসছো কাজে তোমার জন্য কোনো সমস্যা হবে না। তারপরে পরের আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমাদের এখন প্যান্ডেমিকে দেখা যাচ্ছে যেটা আরো বেশি হাইলাইটেড হচ্ছে সেটা হচ্ছে কি স্যার মেন্টাল হেলথটা। তাহলে স্যার আমরা টেকনোলজিকে ইউজ করে কিভাবে হচ্ছে আমরা একদম জনসাধারণের কাছে জাস্ট হচ্ছে গিয়ে মেন্টাল হেলথ ইস্যুটাকে তুলে ধরতে পারি, এন্ড এটা কিভাবে সলভ করা যায়? মানে তুমি কোন জিনিসটা জনসাধারণের কাছে তুলে ধরতে চাচ্ছ আমি শুনতে পাই না ঠিক করে। মেন্টাল হেলথের এটার ইম্পর্টেন্সটা এখন যেটা হচ্ছে এটা আমাদের সবার। ওকে আমি বুঝেছি। তুমি এটা তুমি একদম কারেক্টলি পয়েন্ট আউট করেছো একটা জিনিস। আমাদের দেশে হয় কি শুধুমাত্র যখন নাকি শারীরিক সমস্যা হয়, মাথা ব্যথা, মাথা ফেটে গেল, তাই না, হার্ট অ্যাটাক হলো, তাই না, তখন আমরা বলি যে সর্বনাশ লোকটা অসুস্থ। কিন্তু মানসিক ভাবে সমস্যা হলেও এটাও যে এক ধরনের খুবই কঠিন একটা মানে অসুস্থতা,
সেটা আমরা জানি না, বুঝেছো? অনলি মাত্র এটা শুরু হয়েছে। আমার মেয়ে সাইকোলজি ডিপার্টমেন্টে সে পিএইচডি করেছে, সে এখন সে এই দেশে একটা অর্গানাইজেশন খুলেছে, সেটার নাম হচ্ছে কি কান পেতে রই। ওদের কাজই হচ্ছে কি এই যাদের নাকি খুব মানসিকভাবে সমস্যা আছে, ফোন করলে ওরা তাদেরকে কাউন্সিলিং করে না, কিন্তু ওদেরকে সাহায্য করে। তো ওরা সারা বছর ধরে বিভিন্ন মানুষ বেসিক্যালি যারা নাকি সুইসাইড করতে চায় তাদেরকে ওরা খুব ভালোভাবে হেল্প করতে পারে, একদম ট্রেনিং দিয়ে করা করে। তো এই যখন প্যান্ডেমিক শুরু হলো তখন ওদের মাথা খারাপ হয়ে গেল, মানুষজন থেকে এত টেলিফোন পাচ্ছে, এত প্যানিক করছে, এত ভয় পাচ্ছে, বুঝেছো? কাজে ওদের পুরো জিনিসটাকে আবার তো নয় ঘরে বসে কাজ করতে হচ্ছে, কাজে ওদের পুরো সিস্টেমটাকে রিস্ট্রাকচার করতে হয়েছে ওদের মানুষজনকে সাহায্য করার জন্য। এবং তোমার বড় বড় অর্গানাইজেশন ব্র্যাক, যেরকম ব্র্যাক অনেক কাজ করে, তো ওরা কিন্তু মানুষকে সাহায্য করার জন্য মনের যত্ন মোবাইলের নাম দিয়ে ওরাও একটা সার্ভিস খুলেছে, সেখানে মোবাইলে ফোন করে তাদের কাছ থেকে মনের যত্ন পাওয়া যায়। তুমি যেটা বলছো সেটার প্রথম উত্তর হলো যে আমাকে জানতে হবে। তুমি জানো দেখে আমি খুব খুশি হলাম। বেশিরভাগ মানুষ কিন্তু জানে না যে আসলে যে মানসিক সমস্যাটা একটা বড় সমস্যা, এবং এই সময় প্যান্ডেমিকের পাশাপাশি যে এই সমস্যাটা অনেক বড় একটা কঠিন একটা সমস্যা হিসেবে দেখা দিয়েছে, অনেকে কিন্তু জানে না, বুঝেছো? কাজেই এই 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 উদ্যোগগুলো নিতে হবে, সবাইকে বলতে হবে, জানাতে হবে যে তুমি যদি হয় তোমার নার্ভাস হওয়ার কোনো কারণ নাই, এই সমস্ত জায়গায় তুমি সাহায্য পেতে পারো, তারা তোমাকে সাহায্য করবে, বুঝেছো? কাজেই এই তুমি ইচ্ছা করলে এই মনের যত্ন মোবাইলে এই অর্গানাইজেশনটার নাম মনে রাখতে পারো, আর একটা অর্গানাইজেশন কান পেতে এই অর্গানাইজেশন নাম মনে রাখতে পারো, ইন্টারনেটে সার্চ করলে তুমি ওদের সব পেয়ে যাবে কিভাবে সেখান থেকে হেল্প নেওয়া যায়। কাজে তোমার পরিচিত যদি কেউ থাকে যার নাকি একটু মানসিক সাহায্য দরকার, তুমি ওদেরকে বলতে পারো এটা করার জন্য। আর এমনিতেও মানুষজনকে এটা জানানোর জন্য ধরো অবশ্যই লেখালেখি করা, মানুষজনকে জানানো, তো আগের থেকে অবস্থা কিন্তু ভালো হচ্ছে। আগে আমাদের দেশে সাইকোলজি ডিপার্টমেন্টটা নিয়ে মানুষের বেশি মাথা ব্যথা ছিল না, এখন কিন্তু হঠাৎ করে এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু একজন সাইকোলজিস্ট কিংবা একজন সাইকিয়াট্রিক কিন্তু দেওয়া হবে, তারা সাহায্য করবে। কাজে ধীরে ধীরে হবে, যেটা নাকি অন্যরা অনেক আগে করেছে, আমাদের সেখানে করতে একটু দেরি হয়েছে। আমি জানি না আপনার প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে পারলাম কিনা, আমি যেটুকু জানি। আচ্ছা, এরপরে আমি একটা কোশ্চেন নিব, খুব সম্ভবত এটা দেশের বাইরে থেকে। উপল নামে একজন কোশ্চেন করতে যাচ্ছে। উপল কি আছে? হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যাঁ, উপল হচ্ছে আমার ব্যাচমেট, আমার ফ্রেন্ড। এখন ও ক্যালিফোর্নিয়া থেকে কোশ্চেন করতে যাচ্ছে। উপল, আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ক্যালিফোর্নিয়া কোথায় আছো তুমি? আমি স্যান হোসেতে আছি স্যার। অবশ্যই অবশ্যই, আমি স্যান হোসেতে আছি। স্যান হোসেতে। জি হ্যাঁ, বল স্যার, অনেক ধন্যবাদ আপনার এই আয়োজনটার জন্য। এটা খুবই অসাধারণ, এবং আমাদের বিশেষ করে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার যারা স্টুডেন্ট আছে তাদের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক। তো আমি যে কোশ্চেনটা আসলে করতে যাচ্ছি, খানিকটা আবরার জয়ীফ একটা কোশ্চেন করছিল, যে সে বলতেছিল যে আমাদের এখান থেকে, বাইরে থেকে, আমেরিকা থেকে ট্যালেন্ট ব্যাক করার জন্য কি কি উদ্যোগ বা কি কি সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায়। তো সেই প্রেক্ষিতে আমার একটা চিন্তা আসলো যে মানে ফুল টাইম না হলেও আমি আমার প্রফেসর রেসপেক্টে বলতে পারি, আমার প্রফেসর ছিলেন ডক্টর সালে ফারুক। তিনি বাংলাদেশে এক সামারে গিয়ে 3 মাসের জন্য, জাস্ট এক সেমিস্টারের জন্য তিনি ওখানে গিয়ে কোর্স নিয়েছেন অ্যাপ্লাইড ফিজিক্স, তৎকালীন অ্যাপ্লাইড ফিজিক্স, বর্তমানে যেটা ট্রিপলি। তো এইরকম এই জিনিসটা আমার কাছে খুবই অসাধারণ লাগছিল, যে এখন এখানকার জীবনযাপনে অভ্যস্ত হয়ে এবং দেশের সুযোগ সুবিধার কথা চিন্তা করে অনেকেই হয়তো পুরোপুরি যারা এখানে আছেন তারা হয়তো দেশে গিয়ে কন্ট্রিবিউট করতে পারবেন না, কিন্তু তাদেরকে যদি এরকম সেমিস্টার ওয়াইজ বা পার্শিয়ালি বা 6 মাস, বিশেষ করে যারা এখানে একাডেমিতে আছেন তাদেরকে যদি নিয়ে যাওয়া যায়, তাদের জন্য একই সাথে দুটা সুবিধা হতে পারে, যে ওই ইউনিভার্সিটির সাথে একটা কোলাবোরেশন বৃদ্ধি পেতে পারে, আর নলেজ শেয়ারটা আরো অনেক বেশি ইজি হতে পারে আমাদের বাংলাদেশের জন্য। সেটা আমি চিন্তাটা আসলে শেয়ার করছি আপনার সাথে, যে এই ব্যাপারে কি কোনো উদ্যোগ বা এই ব্যাপারে কোনো গ্রাউন্ড ওয়ার্ক কি বাংলাদেশে আছে কিনা। এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা খানিকটা এই সুযোগে বলে রাখি, আমি আসলে আপনার একজন বিরাট ভক্ত। হাত কাটা রবিন ছিল আমার প্রথম অ্যাডভেঞ্চার উপন্যাস, যে বইয়ে আপনার নেওয়া অটোগ্রাফ আমার এখনো আছে। আমি এটা খানিকটা ব্যক্তিগত, বাট তারপর আমি স্টুডেন্টদের সামনে আপনার সাথে শেয়ার করার লোক সামলাতে পারছি না। আসলে কোনো সম্ভাবনা আছে নাকি? আমি বলি, আমি যখন নাকি ওই যে একজন স্টুডেন্ট যখন জানতে চাইলো কেমনি করে আমরা ছেলে মেয়েদেরকে ব্রেন ড্রেনটা কেমনি করে আমরা ফেরত নিয়ে আসবো,
আমি এই কথাটা কিন্তু বলতে চাচ্ছিলাম, কিন্তু আমি বলতে আমার ঠিক খেয়াল নাই। একটা ট্রেন যাচ্ছে, আমি ট্রেন চলে যাই। হ্যাঁ, অবশ্যই। এটা হচ্ছে আমার এই বাসার সমস্যা, প্রতি পরপর ট্রেন যায়। হ্যাঁ, আমি সেটা বলতে যাচ্ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি বলতে ভুলে গেছি যে যদি পুরোপুরি যত কেউ না আসে, ওরা কিন্তু এখন কন্ট্রিবিউট করতে পারে, এবং এই প্রক্রিয়াটা কিন্তু ধরো খুবই ধীরে ধীরে কিন্তু শুরু হয়েছে। যেমন গত বছর ডিসেম্বর মাসের দিকে বাংলাদেশে থিওরিটিক্যাল ফিজিক্সের একটা সামার ওয়ার্কশপ হয়েছে। সেখানে মানে পৃথিবীর অনেক জায়গা থেকেই প্রফেসর এসেছেন, এসে ওরা একটা সময় খুব বেশি খুব বেশি সময় দেন নাই, হয়তো সপ্তাহখানেক কিংবা দিন 10 ধরে ওরা একটা সুন্দর একটা ওয়ার্কশপ নিয়েছে। এখানে ছেলে মেয়েদের জন্য খুবই লাভ হয়েছে সেখান থেকে। কারণ এমন একটা বিষয় নিয়ে তারা কথা বলেছেন, পৃথিবীর মানে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীরা এসেছিলেন। এটা ছিল ওয়ার্কশপ, রাইট, সামার ওয়ার্কশপ। আর তুমি যেটা বলছো সেটা তো আরো ভালো, যদি কোনো একজন টিচার যদি রাজি থাকেন যে আমি এখানে এসে 1 সেমিস্টার পড়াবো, তাই তো, তাহলে তো সেটা খুবই ভালো, এবং আমার মনে হয় যে সেটা করা সম্ভব আছে। তবে মানে আমাদের দেশের পাবলিক ইউনিভার্সিটি থেকে ব্যুরোক্রেসি একটু বেশি, তো তাহলে ওই উদ্যোগী উৎসাহী মানুষ যদি থাকে, তাহলে জিনিসটা খুব কঠিন হওয়ার কথা না। সেটা যোগাযোগ করবে, করে বলবে ঠিক আছে তুমি আসো, তুমি পড়ো। এটা আরেকটা কাজ যেটা আমার স্টুডেন্টরা কিন্তু জানা, আমার স্টুডেন্ট মানে কোয়ান্টাম কম্পিউটিং এ আমার স্টুডেন্টরা আছে, তারা কিন্তু মানে আমাদের এখানকার রেগুলার স্টুডেন্টদের রেগুলারলি কিন্তু তারা ওদের থিসিস করানোর কাজে সাহায্য করে যাচ্ছে। ওটাও আরেকটা কাজ, সেও তো আসলোই না, আসতে পারলো না, কিন্তু ওখানে বসে থেকে এখানে একজন টিচারকে একজন স্টুডেন্টকে গাইডেন্স দিয়ে সে তার মাস্টার থিসিস সে করিয়ে দেবে। এটাও হতে পারে, বুঝেছো? এই তুমি যেটা বলেছো সেটা খুবই বাস্তব একটা সমাধান, এটা করা সম্ভব। সেই জন্য এই দিক থেকে কাউকে উদ্যোগটা নিতে হবে। শুধু দিক থেকে একজন আসতে চাচ্ছে, কিন্তু আমি আমার ইউনিভার্সিটি তাকে বেশি বড় দেখালাম না, তাকে আনতে বেশি রাজি হলাম না, তাহলে তো হলো না। এদিক থেকে যদি আমরা আগ্রহী উৎসাহী হই, আমরা যদি একটা সিস্টেম দ্বারা করতে পারি, তাহলে অবশ্যই এই কাজটা করা যেতে পারে। আমার নিজের এই কথাটা বলা উচিত, আমি বলি নাই, তুমি বলেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা প্রশ্ন করি। জি অবশ্যই স্যার, মনে হয় সুযোগ পাবো না, এই জন্য বলে রাখি। এটা হচ্ছে কি, ধরেন স্যার ক্লাস নিচ্ছি একদিন, আমার সেকেন্ড ইয়ারে ক্লাস, ওদের একজন স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করলো, স্যার আমি ট্রিপলি পরে কি করব? আমি কিছু বলতে পারি নাই স্যার, আপনি কিছু একটা বলেন। ট্রিপলি পরে কি করবে মানে কি? কারণ হচ্ছে কি, এই দুনিয়াটাই তো টেকনোলজির যুগ। আমি তো আমার তো অসংখ্য স্টুডেন্ট পাস করে বেরিয়েছে, কেউ ট্রিপলি পরে কিছু করতে পারতেছে না, আমি তো সেরকম কেস তো আমি একটাও দেখি নাই। বিভিন্ন জায়গায় ওরা কাজ করে যাচ্ছে। এখানে আমাদের দেশে এখন নানা ধরনের প্রোডাকশন শুরু হয়েছে, অনেক অনেক বড় বড় কাজের ভিতরে, সেখানে ট্রিপলির ছেলেরা এখানে আছে, সেখান থেকে কাজ করছে। অনেক ছেলে মেয়ে কিছু ছেলে মেয়ে আবার দেশের বাইরে চলে গেছে সেখান থেকে। আর এখানে যে টেলিকমের যে ইন্ডাস্ট্রি গুলো আছে, সেখানে ওরা কাজ করছে। আমি বলি ওটা নিয়ে তারা যেন দুশ্চিন্তা না করে, কি করবে, সে যদি ভালো হয়, তাই না, তাহলে তাকে কেউ নিয়ে কেউ তাকে আটকে রাখতে পারবে না, তাকে ভালো হইতে হবে। এটা হচ্ছে আমার প্রথম কথা। আমি তোমাকে একটা দায়িত্ব দিয়ে আমি ভুলে যেতে পারি, যদি না ওটা করো, এবং আমি জানি তুমি এটা করে বের করে নিয়ে আসতে পারো, বাস, আমার কিছু দরকার নেই। পৃথিবীতে আমি এখনো পর্যন্ত দেখি নাই একটা ছেলে, কাজের ছেলে, ভালো ছেলে, সে কিছু না করে সে বসে আছে কারণ সে কাজ পায় নাই, কিংবা তাকে কাজ করতে কিছু নাই। স্পেশালি ট্রিপলি খুবই একটা মানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ফিল্ড। আর আমি আরেকটা যেটা বলে দিই, এরকম প্রোগ্রামিংটা শিখে রাখো, ট্রিপলি প্লাস প্রোগ্রামিং, তাহলে তো তোমাকে ঠেকানোর কোনো উপায় নাই। স্যার আমি আরেকটা স্টুডেন্টদের রেসপেক্ট একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে এখনকার আমাদের এই বয়সের ছেলেমেয়েরা, তারা কিন্তু ধরেন হোস্টেলে থাকতো, বা তারা দেখা যেত তাদের বিভিন্ন বিষয়গুলি তারা তাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতো, ঠিক আছে, কিন্তু সেই শেয়ারিংটা কিন্তু এখন আর আগের মতো নাই, যার জন্য তারা এখন ধরেন বাসায় আছে, সেখানেও বাবা মা বা ভাই বোন ওদের সাথে কিন্তু সেই শেয়ারিংটা তারা হোস্টেলে থাকার কারণে করতো না, এখন বাসায় গিয়ে তারা আবার করছে না, এই জন্য একটা গ্যাপ হচ্ছে। সো এই জিনিসটাকে তারা ব্যারিয়ারটাকে কিভাবে ওভারকাম করতে পারে সেটা নিয়ে একটু বলেন। এখন এটা মানে এই প্যান্ডেমিকের সময়টার কথা বলছো তো? জি স্যার, প্যান্ডেমিক সময়টাকে আমি মানে ধরে নেই যে এটা একটা সাময়িক ব্যাপার। আসলে আমাদের দেশে আগে হরতাল হতো, আমি জানি না, ভুলে গেছে সবাই হয়তো, তাই না, দিনের পর দিন ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে সেখান থেকে, মহা মুশকিল দেখি, তাই তো। এরশাদের আমলে স্টুডেন্ট যারা পাস করে বেরিয়েছে আমাদের, তারা বলেছে 4 বছরের ডিগ্রি শেষ করতে 8 বছর লাগছে, 8 কাজেই ওরা ওইগুলো জায়গা থেকে সার্ভাইভ করে আসছে, বেঁচে আসছে। আর এটা তো আমি মনে করি যে এটা একটা খুবই সাময়িক ব্যাপার, আসলে এটা কেটে যাবে, তাই না, হয়তো এই বছরটা নিয়ে হয়তো একটু সমস্যা হবে,
পুরো বছর হবে কিনা তো আমি জানি না, কাজে এটা একটা সাময়িক ব্যাপার। কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে আমরা যে সময় ইউনিভার্সিটি পড়া হয়েছিলাম তখন তো টেলিফোন বলে কোনো জিনিস ছিল না। এখন তো টেলিফোন আছে, তুমি ইচ্ছা করলে টেলিফোনে বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখতে পারো, কথা বলতে থাকো, যে কথাটা সামনাসামনি বলতে পারতে সেটা এখন টেলিফোনে বলতে পারো। আর বাবা মার সঙ্গে যোগাযোগ, ভাই বোনের সঙ্গে সময় দেওয়া, এটা খুব খারাপ তা তো না, কিন্তু ভালো। একটু দেখো না একটা ফ্যামিলি কেমন লাগে সবার সঙ্গে থাকতে। আচ্ছা, আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, আমরা আরো জাস্ট অল্প কিছু প্রশ্ন হয়তো নিতে পারি যদি স্যার অনুমতি দেন। অল্প কিছুক্ষণ। আচ্ছা, অনেক চ্যাট বক্সের 2টা প্রশ্ন নিয়ম। হ্যাঁ আমি নিচ্ছি। তো একটু অন্যদিকে এবার যাবো, কারণ চ্যাট বক্সে 2টা প্রশ্ন এসেছে। একজন জিজ্ঞেস করেছে তৌকির যে স্যারের প্রিয় লেখক কে, আর আরেকজন রিলেটেড প্রশ্ন, আরেকজন বলেছে যে কোন গল্পটি বা উপন্যাসটি লিখবার পর স্যার সবচেয়ে বেশি আত্মতৃপ্তি পেয়েছেন। অলরাইট, তো তোমার সেকেন্ড প্রশ্নের উত্তরটা আগে দিই। আসলে মানে তুমি জিজ্ঞেস করেছো প্রিয় লেখক কে, আসলে বুঝেছো? আসলে প্রিয় লেখক কথাটা হয়তো একটু মানে খুব কঠিন হতো। একজন প্রিয় লেখক আছে কিন্তু তার সবগুলো বই যে ভালো লেগেছে তা না, আসলে, তাই না? আর হচ্ছে কি, আমি তো তাহলে সংখ্যা তো অনেক, আসলে এমন না যে আমার খালি প্রিয় লেখক একজন, আমি শুধু তার বই পড়ি তা তো না। আসলে আমি প্রিয় লেখক বেশ কজনের নাম বলতে পারি তোমাদেরকে। যেমন আমাদের বাংলাদেশের আমার প্রিয় লেখক একজন হচ্ছে গিয়ে হাসান আইজুল হক, বুঝেছো? তার একটা উপন্যাস আছে, নাম হচ্ছে গিয়ে আগুন পাখি। আগুন পাখি তো নামটা মনে, নাম ভালো মনে থাকে না আমার। কি যে একটা অসাধারণ উপন্যাস, মাই গড, পড়ে দেখো। আর বাংলাদেশে আরেকজন লেখক আছে, যে লেখকের বই তো মোটামুটি না সব বই পড়া আছে, তারপরেও হঠাৎ করে তার বইটা হাতে নিয়ে 2 পৃষ্ঠা উল্টে পুরো বইটা শেষ করতে হয়। সেই লেখকের নাম হচ্ছে হুমায়ুন আহমেদ, বুঝছো? আমার বড় ভাই, সে আমার খুব প্রিয় লেখক। কারণ আমি কিন্তু খুব মানে আমার যেহেতু ভাই, আমি তো চিনি কাজে ও যে কিভাবে লিখে এবং ওর যে সাইকোলজি, মানে সবকিছু আমি জানি। কাজে এখন যেহেতু সে নাই, সে লিখতে পারে না, তারপর সে আমার অনেক প্রিয় লেখক। মানে তার লেখার এমন সুন্দর একটা স্টাইল আছে যেটা নাকি পাওয়া খুব মুশকিল। আর বাইরের লেখকদের ভিতরে যদি বলো, আমার জন স্টেইনবেক আমার খুবই প্রিয় লেখক। তার একটা বই আছে, নাম হচ্ছে ইস্ট অফ ইডেন। তো মানে আমার মতে পৃথিবীর একটা সর্বশ্রেষ্ঠ উপন্যাস। আরেকজন লেখক হচ্ছে কি প্রিয়, সেটা হচ্ছে গিয়ে জার্মান লেখক এরিক মারিয়া রিমার্ক। তার লেখা একটা বই আছে, 3 কমরেড, খুব সুন্দর। আমি অন্য একটা কথা বলি। আগের বার কোথাও যেন আমি এভাবে কথা বলছিলাম, তখন জানতে চাইলো যে তোমার প্রিয় লেখকের তালিকা কি দিতে পারবো। তখন আমি একটা তালিকা করেছিলাম 50 জনের তালিকা, 50টা বইয়ের, আমার প্রিয় 50টা বই। এটা দেখে অনেকেই সে দেখে এই তালিকাটা নিয়ে তোমরা যদি কেউ চাও তাহলে আমিও তোমাদের কাছে পাঠিয়ে দেবো, আমাদের ইমেল পাঠাও, আমি তোমাকে তালিকা ভরাই দেবো। তাহলে তুমি আমার ডিটেইলস দেখবে ওই বইটা প্রিয়, কেন প্রিয়, আমি সেটা 2 লাইন 3 লাইন করে লিখে রেখেছি। তাহলে আমার আইডিয়া পাবে। এটা ওকে দ্বিতীয় প্রশ্ন ছিল নাকি এটাই ছিল প্রশ্ন? না স্যার, আরেকটা ছিল যে আপনি কোন গল্প বা উপন্যাস লিখবার পর সবচেয়ে আত্মতৃপ্তি পেয়েছেন। বড় মুশকিল আসলে হয় কি, আমি তো সবসময় চাপের মাঝে লিখি, তো মানে এখন তো সমস্যা আরো খারাপ হয়ে গেছে। আগে তো জানতাম না যে আমি লেখক হবো, তাই যখন লিখতাম আমি নিজের আনন্দের জন্য লিখতাম। এখন তো ধরো লেখক মানে পরিচিত হয়ে গেছে, পাবলিশাররা খুবই যন্ত্রণা করে যে বই দিতে হবে। ছোট বাচ্চারা যন্ত্রণা করে না, কিন্তু তারা পাগলের মতন আমাকে করে বইয়ের জন্য বসে থাকে, লিখতেই হয় আমাকে প্রতি বছর। লিখে আনন্দ পাওয়ার ব্যাপারটা অনেক কমে গিয়েছে। তবে আমি একটা উপন্যাস লিখেছিলাম, ওটার নাম হচ্ছে রাশা। ওটা লিখে আমি খুব আনন্দ পেয়েছিলাম। রাশা উপন্যাসটা হচ্ছে গিয়ে, আমি একবার সিলেট থেকে ঢাকা আসছি, তখন পাশে হাওয়ার পাশে রাস্তা, হাওয়ারের দিকে তাকিয়ে দেখলাম একটা নৌকা করে একটা ছোট মেয়ে, একটা নৌকাটা সে একা একা চালাচ্ছে, স্কুলের পোশাক পরা, তার মানে স্কুলে যাচ্ছে নৌকা করে। তো দৃশ্যটা আমার কাছে এমন একটা মানে একটা অপূর্ব একটা দৃশ্য মনে হলো যে আমাদের দেশের একটা ছোট বাচ্চা মেয়ে একা একা নৌকা চালিয়ে একটা স্কুলে যাচ্ছে। আমার মনে হলো যে কোনো একটা উপন্যাস আমাকে লিখতে হবে যেখানে আমি এই ঘটনাটা কোনোভাবে ঢুকাতে পারি। রাশা হচ্ছে আমার সেরকম উপন্যাস, সেখানে আমি এই বছর লিখেছিলাম আমাকে এই ঘটনাটা ঢুকানোর জন্য। বাট এটা সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে একটা ভালো একটা পূর্ণাঙ্গ একটা উপন্যাস আমি লিখে আমি আনন্দ পেয়েছিলাম। আরে আরো আছে, আমি একটা নাম বললাম যেহেতু তুমি একটা জানতে। ধন্যবাদ স্যার। পরে আমাদের আরো কিছু কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে চ্যাট বক্সে, সেটা আমি বলছি। রাকিবুল হাসান প্রশ্ন করেছে, যে ও লিখেছে আর কি, যে we are always concerned about theory classes but in some courses
not only theory, practical classes are also needed. But in our country, technical courses have not enough practical work. Some courses have very limited practical work in the syllabus. So my question is, why we don't have, why we haven't the choice of project work or other technical stuffs in every courses. মানে ও জানতে চাচ্ছে যে কেন সব কোর্সে প্র্যাকটিক্যাল নেই বা থাকা উচিত কিনা। হ্যাঁ, এখন ধরো সব সব জায়গায় যে থাকতে হবে কিংবা থাকতে পারে তাও তো না। ফর এক্সাম্পল আমি আমার ট্রিপল স্টুডেন্টদের কাছে আমি একটা কোর্স নিয়েছিলাম, কোর্সটা ছিল হচ্ছে গিয়ে সেমিকন্ডাক্টর ফিজিক্স জাতীয়, বুঝেছো? মানে বেসিক্যালি ইয়েটা আর কি, মানে সেমিকন্ডাক্টরের যে সমস্ত বিভিন্ন যে ডিভাইসেস আছে এর ভিতরে যে ঘটনাগুলি যে ঘটে সেগুলো কেমনি করে কাজ করে না করে, এটা পিওর একটা থিওরিটিক্যাল কোর্স। কাজে ওইটার জন্য প্র্যাকটিক্যাল ক্লাস রাখার কোনো ইয়ে নাই, উপায় নেই। কাজে সব জায়গায় যে থাকতেই হবে তা না আসলে। বাট তোমরা যেহেতু মানে ইঞ্জিনিয়ার, কাজে তোমাদের প্রচুর প্র্যাকটিক্যাল ক্লাস থাকতে হবে এখান থেকে, সেটা আমি তোমার সঙ্গে আমি একমত। এবং যেগুলো দরকার সেগুলো নিশ্চয়ই আছে, কারণ প্রফেসর জাহিদ তো আমাদের সিলেবাস করার সময় আমি প্রফেসর জাহিদকে আমরা খুবই আগ্রহ সঙ্গে নিয়ে আসতাম, উনি তো আমাদেরকে বিভিন্ন রকম উপদেশ দিতেন। কাজে তোমরা সেই ওনার ডিপার্টমেন্টের স্টুডেন্ট, কাজে আমি খুবই শিওর তোমাদের সিলেবাসটা যথেষ্ট আধুনিক এবং এর ভিতরে প্রয়োজনীয় জিনিস যা যা আছে সবই আছে। কাজে তোমরা সেই মানে এখন এই মোমেন্টে প্যান্ডামিক হয়তো আটকা পড়েছো, কিন্তু অবশ্যই যখন নাকি ছুটে যাবে তখন তোমরা প্র্যাকটিক্যাল কাজ করার সুযোগ পাবে। এবং আমি নিশ্চিতভাবে জানি যে তোমাদের নিশ্চয়ই প্রজেক্ট ওয়ার্ক আছে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন কোর্সে কিংবা বিভিন্ন ডিপার্টমেন্টে প্রজেক্ট করার সুযোগ পাবে। এবং আমি যেটাকে গুরুত্ব দিই আসলে যে একটা সব স্টুডেন্টদেরই একটা ইয়ে থাকা উচিত, মানে এগুলোর বাইরে কিছু কাজ, নিজের থেকে কিছু কাজ করা উচিত। আমি আমাদের ডিপার্টমেন্টে যেরকম রোবোটিক্স ক্লাব আছে, সেখানে ওরা রেগুলারলি রোবট বানায়, আনন্দের সঙ্গে বানায়, শখের সঙ্গে বানায় সেখান থেকে। কাজে ওদেরকে এমন কিছু জিনিস শিখতে হয় যেটা হয়তো ওদের কোর্সে হয়তো সেটা নাই, তাই না? সেখান থেকে স্টুডেন্টরা অনেক কিছু করার সুযোগ পায় কাজ করার জন্য। কাজেই শুধুমাত্র ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের প্র্যাকটিক্যাল ক্লাসের উপর ভরসা করে না থেকে তোমরা কিন্তু নিজেরাও তোমাদেরকে আরো অনেক ধরনের কাজ করতে হবে। আমি বলছি না যে কম্পিটিশনে গিয়ে পুরস্কার পেতেই হবে, তোমার শখের কাজ অনেক কিছু করতে হবে। আরেকটা জিনিস আমি মাইনুলকে জিজ্ঞেস করি, তোমাদের কি এফপিজি এর উপরে কোনো ইয়ে আছে, ক্লাস আছে? এফপিজি এরও আমাদের কিছুটা পড়ানো হয় স্যার, ডেডিকেটেড কোর্স নেই, বাট আমাদের অন্যান্য কোর্সে কিছুটা পড়ানো হয় ডিজিটাল ইলেকট্রনিক্সে, তাই না? কারণ এটা কিন্তু ধরো আমি আজ থেকে প্রায় 25 বছর আগে আমি যখন এসেছিলাম তখন আমি এফপিজি এটা ইন্ট্রোডিউস করেছিলাম আমাদের এখানে ই করার জন্য সেখান থেকে। কারণ হচ্ছে গিয়ে আধুনিক যে ইলেকট্রনিক যেটা হবে সেখানে এফপিজি অনেক বড় একটা রোল রাখবে। কারণ হচ্ছে গিয়ে আর হোয়াট অ্যাবাউট ইয়েতে তোমাদের কি ফাইবার অপটিক্স এর ইয়ে আছে? ফাইবার অপটিক্সে আমাদের ল্যাব আছে স্যার। ভেরি গুড, তাই না? এই যে অপটো ইলেকট্রনিক্স, ফাইবার অপটিক্স এগুলো তো নতুন সাবজেক্ট, তো এগুলি ধরো মানে নতুন না ঠিক, কিন্তু ইলেকট্রনিক্স আমরা ইলেকট্রনিক্স বললেই এইগুলো বাদ দিয়ে রাখি, কিন্তু এই জিনিসগুলো খুবই মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাজেই এগুলো ল্যাবট্যাপ তো অনেক মজার, তো অনেক ইন্টারেস্টিং ল্যাব। কাজেই আমি প্রিটি শিওর তুমি যেটা বলছো যে তোমাদের ল্যাব কেন নাই, নিশ্চয়ই আছে, তাই না? যদি না থাকে তোমাদের সাবজেক্টে বলো স্যার আমরা ল্যাব করবো, তারা ল্যাব করাবে। বাট আমি প্রিটি শিওর, কারণ ঢাকায় তোমাদের সিলেবাস নিশ্চয়ই খুব স্ট্যান্ডার্ড সিলেবাস, না থাকার কোনো কারণ নেই। থ্যাংক ইউ স্যার। একটা লাইভ প্রশ্ন নেই আমার মনে হয় এখন, আরাফাত রহমান, খুব ছোট করে বলো তোমার প্রশ্নটা। জি, আসসালামু আলাইকুম স্যার, আপনার খুব মূল্যবান উপদেশের জন্য। আমি হলো মাস্টার্স স্টুডেন্ট। জি, আমার কোশ্চেনটা হলো যে এখন অনলাইনে অনেক রিসোর্স আছে আর কি, অনেক কিছু শেখা, একটা জিনিস শিখতে গেলে অনেক রিসোর্স পাই আর কি, অনলাইনে বা অফলাইনে অনেক বই আছে। তো এখন মানে সবকিছু শিখতে গেলে দেখা যায় যে কোনোটাই ভালো মতো শেখা হয় না। তো এটা থেকে উত্তরণের উপায় কি, যে কোন একটা নির্দিষ্ট জিনিস ভালো মতো শিখবো আর কি, কোনো কিছুতে আর কি কনসেন্ট্রেট করা? আমি বলি, মানে লার্নিং কার্ভ যেটা আছে না, সেটা কিন্তু লিনিয়ার না, বুঝছো? সেটা কিন্তু এক্সপোনেনশিয়াল। প্রথম দিকে একটু কম হয়, তারপরে যখন তুমি শেখা শুরু করবে হঠাৎ করে আবিষ্কার করবে যে হয়তো তুমি পৃথিবীর মাঝে সবচেয়ে ভালো জানো জিনিসটা। মানে পিএইচডি করার সময় যেটা হয় ন্যাচারালি, তুমি যে প্রবলেমের উপরে কাজ করো সেই কাজটা তুমি সবচেয়ে ভালো জানো, অন্যরা ভালো জানে না। কাজে ওইটা হচ্ছে কি ব্যাপার আসলে। কাজে তুমি যে সবকিছু যে তোমাকে শিখতে হবে সেটা তো মানে সম্ভব না, সেটা তাই তো, সেটা প্রয়োজন হয়তো নাই। কিন্তু তোমার শখের তো বিষয় থাকতে পারে, তুমি যেখানে খুবই আগ্রহী সেটা তো তুমি সেখানে তুমি টাইম দিলে তুমি সেটা শিখে যাবে। কাজেই তোমার যেটা শখ তুমি সেটা শিখো ভালো করে। আর যেটা প্রয়োজন তো শিখতে হবে, কারণ তোমাকে এই কোর্সগুলো না নিলে তোমাকে তো
পাশই করতে পারবে না, তোমাকে ডিগ্রি রিকোয়ারমেন্ট আছে এই কোর্সগুলি, যেগুলো তো পড়তে হবে। এর বাইরে যেগুলো তোমার প্রিয় কোর্স যেগুলো আছে, সবারই একটা করে প্রিয় কোর্স থাকে, একটা প্রিয় ফিল্ড থাকে, সেখানে সময় দাও, সেখানে তুমি ভালো করে শিখো। আর ইউ আর ভেরি রাইট যে আজকাল তোমার অনলাইনে প্রচুর রিসোর্সেস আছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সিনিয়র ভালো শিক্ষক তারাও কিন্তু বিভিন্ন রকম কোর্স অনলাইনে পেয়ে গেছে, তাই না? সেটা হয়তো সবাই সেখান থেকে সমানভাবে নিতে পারে কিনা আমি জানি না, কিন্তু সেগুলো অ্যাভেলেবেল আছে, কেউ যদি চাইলে সেই কোর্সগুলো কিন্তু নিতে পারে। ওই সুযোগটা নেওয়া উচিত। আমরা যখন নাকি বড় হয়েছি তখন এই সুযোগগুলো ছিল না, আমরা অনেক অনেক কষ্ট করে বড় হয়েছি। তোমাদের এত সুযোগগুলো নষ্ট করবে না। আমার মনে হয় আমরা শেষ আর একটা বা দুটো প্রশ্ন হয়তো নিব, কারণ স্যারকে অনেকক্ষণ আমরা আটকে রেখেছি। এর পরে যে প্রশ্নটা আছে এটা নিয়ে আসলে এখন অনেক আলোচনা হচ্ছে, পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে। তো একজন প্রশ্ন করেছে যে স্যার বিগত কয়েক বছর যাবত দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম শিক্ষার্থী অনার্স ফাইনাল পরীক্ষা দিয়ে বিসিএস প্রিপারেশন নিতে থাকে, কিছু শিক্ষার্থী আছে সেকেন্ড ইয়ার থেকেই বিসিএস পড়াশোনা শুরু করে দেয়। তো প্রশ্নটা হচ্ছে যে এ ধরনের মোহ কাজ করার পেছনে কি কারণ এবং এভাবে চলতে থাকা কতটুকু উচিত? অনেক অনেক একটা কঠিন প্রশ্ন করেছে, বুঝেছো? কেউ যদি আমাকে বলতো যে বিসিএস পরীক্ষা দিয়ে একটা ইয়ে হয়ে যাও, প্রশাসক হয়ে যাবো না জায়গাতে, আমি তো দুঃখেই মরে যেতাম। কাজে সবাই তো ওই কাজগুলি তো পারে না। মানে আমি ধরো সায়েন্স এবং টেকনোলজির প্রতি আমার আগ্রহ, আমি এই জিনিসটা করতে চাই, শিখতে চাই, গবেষণা করতে চাই, তারপরে যখন সুযোগ পেয়েছি ছেলে মেয়েদের পড়াতে চাই, সেখানে আমার আনন্দ। কাজেই আমার ধারণা যেটা হয়েছে যে আমাদের দেশে যেহেতু চাকরি বাকরি সংখ্যা পরিমাণে কম, এবং এই চাকরিগুলোকে সবাই নিশ্চয়ই ভাবে যে খুবই লুক্রেটিভ চাকরিগুলো নিশ্চয়ই খুবই ভালো, সেই জন্য ওখানে যাচ্ছে। এবং আমি মনে আছে আমি কোনো এক জায়গায় ইয়েতে খুলনাতে মনে হয় গিয়ে সেখানে আবিষ্কার করলাম যে ওখানকার যে ডিসি, ওনার সাথে যে মানুষটা সার্বক্ষণিকভাবে ওনাকে সাহায্য করছেন একজন, সে এই ট্রিপলির একজন স্টুডেন্ট। কাজেই ওরা যে খারাপ হবে তা না, কিন্তু ওরা যথেষ্ট ভালো হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে সে যদি সায়েন্স এন্ড টেকনোলজির কাজটা করতো সে হয়তো আরো বেশি এনজয় করতো, ওখানে সুযোগ সুবিধা হয়তো অনেক বেশি। আর আমাদের দেশে সামহাও এই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলিতে সুযোগ সুবিধা বেশি এবং সেটাকে বেশি ফোকাস হয়েছে, সেজন্য যাচ্ছে। মানে আমি নিজে যেটা খুব পছন্দ করি তা না, কারণ বিসিএস এর জন্য প্রিপারেশন বলতে যেটা বোঝাচ্ছ তুমি, আমি বিসিএস এর গাইড বই যেগুলো ছিল দেখেছি আসলে, সেটা তো খুব আনন্দের একটা জিনিস না, সেখানে অনেক তথ্য মুখস্থ করে রাখতে হয়। আমাকে যদি অনেক তথ্য মুখস্থ করে রেখে আমাকে প্রথম ধাপটা পার হতে হয়, তাহলে তো আমি খুব বেশি খুশি হতে পারলাম না। আমি চাইতাম যে আরো যদি ক্রিয়েটিভ ভাবে আমি একটু কাজ করতে পারতাম, তাহলে আরো বেশি আনন্দ পেতাম। তো মানে তোমার কোশ্চেনের আনসারটা আমি ঠিকভাবে গুছিয়ে দিতে পারলাম না, কিন্তু আমি নিজের কথা বলতে পারি যে আমি হয়তো কোনোভাবেই ওই ধরনের কাজে আমি নিজেকে সম্পৃক্ত করতে পারবো না। ফর অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, ফর এক্সাম্পল আমার ইউনিভার্সিটিতে আমাকে কিন্তু মানে প্রাইম মিনিস্টার ইচ্ছায় শিক্ষামন্ত্রী আমাকে ফোন করে বলেছেন আপনাকে ভাইস চ্যান্সেলর পদটা দেওয়া হচ্ছে। আমি বলছি যে না, আমি ভাইস চ্যান্সেলর হবো না, বুঝেছো? তবে মানুষজন কিন্তু ভাইস চ্যান্সেলর জন্য খুবই আগ্রহ নিয়ে আমি ভাইস চ্যান্সেলর হই নাই, তার কারণ হচ্ছে কি আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ ভালো লাগে না, এটা হচ্ছে আমার ব্যাপার। তবে কাজে কেউ যদি সায়েন্স টেকনোলজিতে আনন্দ পায়, পড়াতে আনন্দ পায়, গবেষণা করতে আনন্দ পায়, তার সঙ্গে অন্য কাজগুলো তো সেরকম আনন্দময় হওয়ার কথা না আসলে। আই হোপ তোমরা যেহেতু ট্রিপলি পড়তে আসছো, তোমরা আনন্দ এখানেই বেশি পাবে, আমার সব আমার আশা। আচ্ছা, ধন্যবাদ স্যার। জুনাইবুর রশিদ স্যার কিছু বলতে চাচ্ছেন? জি মাইনুল, এক মিনিট স্যার। আমি আতিকুর রহমান আহাদ, এই বিভাগের একজন শিক্ষক। তো আপনার যদি সময় থাকে, এখানে আমরা আরো 5-7 জন স্টুডেন্টের প্রশ্ন আমরা পেয়েছি, আপনি যদি তাহলে আমার মনে হয় যে যারা চলে যেতে চায় চলে যাক, সমস্যা তো নাই। তো মাইনুল, আমার মনে হয় ওরা যদি প্রশ্নগুলো করে, এটা তো একটা গোল্ডেন অপরচুনিটি, সহজে পাওয়া যায়। আমরা তাহলে টাইম ঠিক করি 5:30 পর্যন্ত, ঠিক আছে? 5:30 ম্যাক্সিমাম, এর আগে শেষ হয়ে যাবে। ওকে, এক্সেলেন্ট স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার আমাদের আতিকুর রহমান আহাদ স্যার কিন্তু স্যার জাপান থেকে জয়েন করেছেন। ওটাই হাউ নাই, কেউ বিদেশ থেকে আসলে আমি তাকে কংগ্রাচুলেট করি। থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম আরেকজন আছে, আমি দেখলাম আমাদের ডিপার্টমেন্টের শিক্ষক, পিএইচডি করছে জাপানে, পলাশ আছে। ভেরি গুড।
স্যার চ্যাট বক্সে একটা কোশ্চেন আসছে, আমি স্যার একটু বলি। মানে সামারি করলে যেটা দাঁড়াচ্ছে যে আচ্ছা আমি ট্রিপলি পড়ছি, এই সাবজেক্টে পড়ে হয়তো আমি শাইন করলাম, কিন্তু আমি হয়তো প্র্যাকটিক্যালি অনেক কিছু করছি, কিন্তু এই লিমিটেড সিলেবাস এগুলি দিয়ে তো মানুষের কাছে কিভাবে পৌঁছাবো? মানে মানুষের কাছে কিভাবে বোঝাবো? হ্যাঁ, ওকে, মানুষের জন্য কিভাবে আমি করবো, সেখানে মানে আত্মতৃপ্তিটা আসবে কিভাবে? না আমি বলি সে যেহেতু প্রশ্নটা করেছে আমি ভেরি হ্যাপি। তুমি যেহেতু প্রশ্নটা করেছো তার মানে এটা একটা ইস্যু তোমার কাছে, যে তুমি শুধু পড়ে সাকসেসফুল হয়ে তোমার জীবনে তুমি শান্তি পাবে না, তুমি আরো কিছু করতে চাও, বুঝেছো? কাজে আমি বললাম তোমাকে, আমি তোমাকে কিচ্ছু বলার দরকার নাই, যে তোমার ভিতরে যে তাড়নাটা আছে, এই তাড়নাটা তুমি টেক, কত কি করার আছে, তুমি চিন্তা করতে পারবে না, তুমি মানে অবাক হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই, যে এই যে করোনার সময়টাতে এত একটা দুঃসময় যাচ্ছে, সেখান থেকে কিছু কিছু মানুষ আছে, এরা এই কিছু কিছু মানুষ আছে প্রত্যেকে খালি কন্টিনিউয়াসলি বকাবকি করে গেছে, এটা হয় না, ওটা হয় না, এটা কেন করো না, এটা করে না। সে নিরিবিলি, সে একা না, সবাই মিলে সে কাজ করে যাচ্ছে। একজন ডাক্তার, উনি এখানে একটা ফিল্ড হাসপাতাল তৈরি করেছেন, 100 বেডের ফিল্ড হাসপাতাল, বুঝেছেন? সেখানে 100, এখন অবশ্য রোগী কমে গেছে, এখন রোগী নাই। আরেকজন ছিলেন, ওনারা সবাই মিলে অর্গানাইজ করে সব মানে মানুষজন তো অনেকেই বাসায় চিকিৎসা করছে, কাজে ওদের একটা অক্সিজেন দরকার, কাজে একটা অক্সিজেন ব্যাংক করেছে, কাজে যে কোনো মানুষ টেলিফোন করলে তার বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া, সেই কাজগুলো অর্গানাইজ করেছে। এই ধরনের কিন্তু অনেক অর্গানাইজেশন আছে যেখানে নাকি এই প্রচুর এই ধরনের কাজ করার সুযোগ আছে সেখান থেকে। কাজে আমি শিওর সে এখন যেহেতু ছাত্র অবস্থায় আছে, ইনফ্যাক্ট এখনই সে যদি চোখ কান খোলা রাখে, সে অনেক কিছু পাবে তার নিজের কাজ করার জন্য। আমাদের ইউনিভার্সিটিতে আমাদের স্টুডেন্ট যারা আছে, এরা একটা স্টুডেন্টের একটা গ্রুপ ছিল, ওরা ওই এলাকার যত ইয়ে আর কি, মানে একটু গরিব ছেলে মেয়ে ছিল, যারা নাকি স্কুলে পড়াশোনাটা ঠিকভাবে করতে পারে না, তাদেরকে নিয়মিতভাবে বিকালবেলা পড়াতো। তাদের প্রচুর সময় নষ্ট হচ্ছে, কিন্তু কি একটা আনন্দ পাচ্ছে সেখান থেকে। তারপরে এই ধরনের কাজ করা যায়। কাজে তুমি যে মানুষের কাছে পৌঁছতে চাও, কোনো ব্যাপারই না, তুমি মানুষের কাছে পৌঁছতে পারবে, আমি একবার নিশ্চিত। অনেক অর্গানাইজেশন আছে, ভলান্টিয়ার অর্গানাইজেশন কাজ করে। তুমি আমাকে এই প্রশ্নটা করেছো, সেজন্য আমি খুবই খুশি হয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দোয়া করি তুমি যেন সত্যি সত্যি মানুষের কাছে পৌঁছে কিছু একটা কাজ করতে পারো। স্যার আমাদের চ্যাট বক্সে একটা প্রশ্ন আছে, আমাদের একজন অ্যালামনাই, ফিজিক্সের টিচার এখন উনি প্রশ্ন করেছেন যে আপনার একটা প্রস্তাবনা ছিল যে কর্কট ক্রান্তি রেখা ও 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার ছেদবিন্দু দিয়ে, যে ওইটা নিয়ে মনে হয় আপনি একটা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজিক্যাল সেন্টার করার একটা প্রস্তাবনা দিয়েছিলেন, ওইটার মানে আপডেট কি স্যার? আমি বলি এটার আপডেটটা বেশ ভালোই আগাচ্ছিল আসলে, করোনা সব আটকে দিয়েছে। আমাদের যে সায়েন্স লোকেশনটা স্যার ভুলে গেছি স্যার, আরেকবার বলবেন স্যার লোকেশনটা? আমাদের লোকেশন হচ্ছে কি, আমাদের দেশের উপর দিয়ে 90 ডিগ্রি, এক্স্যাক্টলি 90 ডিগ্রি, তার মানে গ্রিনউইচের সঙ্গে এক্স্যাক্টলি 6 ঘন্টা পার্থক্য। এন্ড কর্কট ক্রান্তি যেটা, সেটা 23.5 ডিগ্রি যেটা ল্যাটিটিউড, সেটা আশেপাশে, সেটা মুভ করে স্লোলি, আগে যায় পিছে যায়, 23.5 ডিগ্রি কাছাকাছি। সো বেসিক্যালি আমি বলতে পারি 23.5 and 90, ওই এটা যে ছেদ বিন্দুটা, আমরা এখানে গিয়েছিলাম, এবং এটা নিয়ে মোটামুটি ভাবে কাজ আগানো শুরু হয়েছিল। করোনা হওয়ার কারণে সব আটকে গেছে, আমরা অপেক্ষা করছি যে করোনাটা ছুটুক, তারপরে আমরা আবার খোঁজ খবর নিব। এটা যে মানে জায়গাটা তো এমনিতে কোনো যে বৈশিষ্ট্য আছে তা না, কিন্তু কেউ যদি ওই জায়গাটাতে জুন মাসের 21 তারিখ ওখানে দাঁড়ায়, সে বলতে পারবে যে সূর্যটা এক্স্যাক্টলি আমার মাথার উপরে আছে, এখন একেবারে টু দি পয়েন্ট, কোনো ছায়া পড়বে না আমার ইন্টারেস্টিং জায়গা আসলে। পৃথিবীতে সব মিলে 12টা লোকেশন আছে এরকম, তার ভিতরে 10টাই পানির ভিতরে পড়েছে। একটা হচ্ছে সাহারা মরুভূমিতে, ওখানে কেউ যায় না, আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা। বলে মজা হতো। স্যার আপনি কবে প্রথম স্যার মানে জানতে পারলেন, বা পড়াশোনা বা কিভাবে জানছিলেন প্রথম? প্রথমে তো আমার এগুলো নিয়ে যেহেতু কিউরিওসিটি আছে, ঘাটাঘাটি করি সবসময়, কর্কট ক্রান্তি কোন দিক দিয়ে গেল খুঁজে। আগে তো জিপিএস ছিল না, তো আমি জানতাম কিন্তু কোন দিক দিয়ে গেছে আমি কেমন করে জানবো, জানার উপায় নাই। পরে যখন নাকি প্রথম মানুষ জিপিএস কেনা শুরু করলো, মানে এখন তো স্মার্টফোনে জিপিএস আছে, প্রথম যখন নাকি একটা জিপিএস বিক্রি হওয়া শুরু হলো, তখন আমি আমেরিকা থেকে একটা জিপিএস কিনে নিয়ে আসলাম, জাস্ট খুঁজে বার করার জন্য। তারপর ওইটা দিয়ে খুঁজে জায়গাটা বের করেছি। আমাদের এগুলো নিয়ে একটু কিউরিওসিটি আছে, সেই জন্য এগুলো খুঁজে বের করেছি। স্যার কোন সনে বের করছিলেন আপনি এটা, আমি সেটা জানতে চাচ্ছিলাম, মানে কতদিন হলো আর কি আপনি চিন্তাটা নিয়ে ঘুরছেন কতদিন? চিন্তা নিয়ে আমি বহুদিন ঘুরি, আমি আসলে কাউকে বলি না। আবার আমি যদি বললাম আর কি, একটা একটা ব্যবসায়ী সেই জায়গাটা কিনে সেখানে একটা সুপার মার্কেট বানায় ফেললো, তাহলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। আমি কাউকে বলি না, আমি বিভিন্ন চেষ্টা করি। আমি কাজে কথাটা আমি প্রথমবার বলেছি প্রাইম মিনিস্টারের সামনে, প্রাইম মিনিস্টারকে শোনায়, কাজেই তখন আমার মনে হয়েছে, এবং উনি সেটা খুব অ্যাকসেপ্ট করেছেন, খুব তাই না। তখন আমার মনে হলো যে এইখানে এটা বলা যেতে পারে, তাহলে এটা মানে অন্য কেউ আর নিতে পারবে না। গুড আইডিয়া স্যার। হ্যাঁ, এটা যদি হয় তাহলে খুব মজা হবে আসলে, কারণ এটা
মানে অ্যাকচুয়ালি আমাদের দেশটা তো আসলে অনেক বৃষ্টি হয়, তো আকাশ মেঘাচ্ছন্ন থাকে খুব বেশি, কাজে এখানে রেগুলার অবজারভেটরি যেটা হয় সেটা মানে এই এলাকাতেই নেয়, তো আমাদের দেশ না ইন্ডিয়া পুরো এলাকাতে খুব অবজারভেটরি খুব ভালো নেয়। অবজারভেটরি করার জন্য অনেক হাই মানে অল্টিটিউড লাগে, মেঘহীন জায়গা লাগে, কাজে আমরা খুব সুইটেবল না। কাজে এখানে আমরা যেটা করবো এটা মোর একটা ফান জায়গা আর কি, যেখানে একটা গ্যাদারিং হবে, সেখানে হয়তো অ্যাস্ট্রোনমির অনেক ব্যাপার থাকবে, সূর্য নিয়ে হয়তো কিছু গবেষণা করতে পারবো, রেডিও মানে অ্যাস্ট্রোনমি হয়তো করা যেতে পারে। কাজে করতে গেলে অনেক কিছু করা সম্ভব আর কি, জায়গাটা তো সুন্দর, সেই জন্য আর কি। দেখা যাক কি হয়, আমি এখন আশা চাইছি করোনাটা শেষ হোক। একটা লাইভ একটা কোশ্চেন নেই, আব্দুল্লাহ সাজিদ অনেকক্ষণ ধরে হাত তুলে আছে, প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, আব্দুল্লাহ সাজিদ বলছেন, ফার্স্ট ইয়ার। একটা প্রশ্ন করেছিলাম, আরেকটা প্রশ্ন স্যার মাথায় জাগলো যে আমরা দেখেছি যে হিস্টোরিক্যালি ইয়াং পিপল অনেক প্যারাডাইম শিফটিং ডিসকভারি করেন, যেমন স্যার আইজ্যাক নিউটনের সব ডিসকভারি তার ইয়াং বয়সে ছিল। স্যার আমরা এভাবে ফিউচার কোনো ফিল্ড আছে কি যে আমরা ফোকাস করলে এরকম পজিটিভ একটা ওয়ার্ল্ডের আউটস্ট্যান্ডিং কিছু একটা করতে পারবো? অবশ্যই আছে, থাকবে না? আইনস্টাইন 26 বছর বয়সে স্পেশাল ডিলিভারি দিয়েছে আইনস্টাইন। মানে এটা মানে মানুষ চিন্তা করলে মারা খারাপ হয়ে যাবে, যদি মানুষটা কেমনি করে এই জিনিসটা চিন্তা করে বই বললো সেখান থেকে। কাজে আসলে যারা ইয়াং থাকে, আমি বলি একজন মানুষ যখন বড় হয়ে যায়, ফেমাস হয়ে যায়, মানে তখন সে এরকম ড্রামাটিক কোনো কিছু বলতে সাহস পায় না। সাপোজ এটা সত্যি বের না হয়, তখন তো আমাকে বেজ্জিত হইতে হবে। আর কেউ যদি ইয়াং থাকে তার তো ভয় নাই, সে খুব সাহসের সঙ্গে সেই কথাগুলো বলতে পারে। কাজে পৃথিবীতে অসংখ্য জিনিস আছে সেগুলো নাকি ধরো, তোমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়ো, কাজে তোমাদের কাজগুলো হয়তো মানে ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজগুলি হচ্ছে, কিন্তু বেসিক সায়েন্স যেখানে থাকে সেখানে তো প্রবলেমের কোনো সীমা সংখ্যা নাই, কত প্রবলেম যেগুলো আছে যেগুলো মানুষজন বের করতে পারে আসলে। স্পেশালি আমি যেহেতু ফিজিক্সের মানুষ, কাজে ফিজিক্সের সমস্যাগুলো তো আমি জানি খুব ভালো করে, যে এখানে এই জিনিসগুলো তো এখন জানার জন্য খুবই আগ্রহ নিয়ে মানুষ অপেক্ষা করছে এই জিনিসগুলো জানার জন্য। বহুত আছে, তোমরা শিওর তুমি ফর এক্সাম্পল তুমি যদি আমাদের দেশে মানুষের জন্য কাজ করতে পারো, যারা আমাদের দেশে অ্যারাউন্ড 15% মানুষ হচ্ছে গিয়ে প্রতিবন্ধী মানুষ, তুমি যদি এখন একটা প্রতিবন্ধী মানুষের জন্য কোনো একটা ইম্পর্টেন্ট সলিউশন বের করে নিয়ে আসো, যাতে 15% মানুষ ঘরে ভিতরে বসে না থেকে আর বাইরে এসে অন্য ওয়ার্কফোর্সের জন্য যোগ দিতে পারে, তাহলে কত লাভ হয়। প্রতিবন্ধীর ভিতরে ভিজুয়ালি ইম্পেয়ার্ড মানুষ আছে, হুইল চেয়ারে আবদ্ধ মানুষ আছে, কত ওদের জন্য কাজ আছে। ড্রামাটিক একটা সলিউশন বের করে নিয়ে আসতে পারো, এগুলো হচ্ছে একদম প্র্যাকটিক্যাল কাজ, যেটা করলে মানুষজনের উপকার হয়, মানুষজনের লাভ হয়, সুবিধা হয়। এই কোনো শেষ নাই আসলে কাজগুলো শেষ। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমি খুবই দুশ্চিন্তায় ছিলাম, হায় হায় লাইট বাল্ব আবিষ্কার হয়ে গেছে, সাইকেল আবিষ্কার হয়ে গেছে, গাড়ি আবিষ্কার হয়ে গেছে, আমি বড় হয়ে কি আবিষ্কার করবো। এখন বুঝি যে আসলে আমার এত দুশ্চিন্তার কোনো কারণ ছিল না। থ্যাংক ইউ স্যার। চ্যাট বক্সে একজন কোশ্চেন করেছে যে আমরা যখন অ্যাপ্লাইড সায়েন্সের বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলি পড়ি তখন কি থিওরিটিক্যাল থিংকিং গুলি কি ব্যাহত হয় কিনা? না না না, আমি বললাম তো থিওরিটিক্যাল থিংকিং ব্যাংকে ফর এক্সাম্পল আমি তো মানে সারা জীবন আমার খুব কনফিউশন ছিল যে একটা ট্রানজিস্টর কিভাবে কাজ করে, এনপিএন কিংবা পিএনপি। এনপি আর পিএন এই দুটাই তো ডায়াগ্রাম মধ্যে ধরি, তাহলে বিদ্যুৎ কারেন্টে যাওয়ার কথা না, বাট ট্রানজিস্টর কিভাবে কাজ করে, আমি বেসে কারেন্ট দিলে কেন কারেন্টটা যায়। পরে যে সময় আমি কোর্সটা নিলাম, আমি কোর্স নিয়েছি, আমি জানি না কিছু, আমি বইটা পড়ে আমার এত মজা লেগেছে, এত আনন্দ পেয়েছি যখন আমি জিনিসটা একদম পরিষ্কার করে বুঝতে পেরেছি ফর দ্য ফার্স্ট টাইম অফ মাই লাইফ। ও আচ্ছা, এইভাবে কাজ করে, কিভাবে কাজ করে, ট্রানজিস্টর কিভাবে কাজ করে, কোনো ইয়ে নাই, মানে থিওরিটিক্যাল জিনিস জানার কোনো সমস্যা নাই। লাস্ট কোশ্চেন, মুদাব্বিরুল অয়ন। স্যার আমাকে কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার আমি অয়ন সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। তো স্যার আমরা যখন ইউনিভার্সিটিতে ফিজিক্যালি ক্লাস করতাম তখন দেখা যেত যে আমাদের পড়াশোনার প্রেসারের পাশাপাশি রিফ্রেশমেন্টের ব্যবস্থা ছিল। আমাদের খুব সুন্দর রিফ্রেশিং একটা ক্যাম্পাস ছিল। দেখা যেত যে সারাদিন ক্লাস করে আমরা কার্জনের সামনে শুয়ে আকাশ দেখতাম, বন্ধুরা মিলে আড্ডা দিতাম, গান করতাম। কিন্তু এখন প্যান্ডেমিকে বন্দি অবস্থায় তো এই সমস্ত সুযোগ সুবিধাগুলো নাই। তো আমি জানি আমাদের শিক্ষকরা অনেক বেশি জানেন আমাদের চেয়ে এবং ওনারা আমাদের ভালোটাই চান। তো আমার কোশ্চেন হচ্ছে যে এই অবস্থাতে অনলাইন ক্লাস বাধ্যতামূলক করা কতটা আসলে মানে আমি বলি শোনো, এই প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলি আছে ওরা ফুল ফ্লেজেড, ওরা কিন্তু অনলাইনে ওরা ক্লাস নিচ্ছে ওরা, এবং ওদেরকে নিতে হয় কারণ ওরা যেহেতু
এই স্টুডেন্টদের থেকে অনেক বেশি ফি নেয় এবং ওদের টিচারদের বেতন দিতে হয় ওদের নিজস্ব ইনকাম থেকে। কাজে ইনকামটা যদি না হয়, ওরা টিচারদেরকে বেতন দিবে কিভাবে? আমাদের পাবলিক ইউনিভার্সিটি যদি সরকার আমাদেরকে বেতনটা দিচ্ছে, সেই জন্য আমাদের টিচারদের বেতন আটকাচ্ছে না। কিন্তু পৃথিবীর বাইরে যে দেশগুলি আছে, আমার অনেক স্টুডেন্ট তো দেশের বাইরে আছে, ওরাও কিন্তু ঠিকভাবে ক্লাসগুলি নিচ্ছে না। সবাই ঠিক করে ক্লাস নিচ্ছে। এখন যদি আমরা বলি না আমাদের বাংলাদেশে আমরা ইউনিভার্সিটি লেভেলে ক্লাস নেওয়া বন্ধ করে দিয়েছে, ক্লাস নিচ্ছি না, সেটা তো দেশের সামনেও তো আমাদের মুখটা ভালো দেখায় না। কাজে আমি জানি যে এটা ঠিকভাবে কাজ করছে না, এখানে সমস্যা হচ্ছে, অনেক কিছু আছে। তারপরেও তো আমাদের একটা সার্টেন লেভেলে আমাদের ক্লাস নিতে হবে। যখন আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, তুমি মোটেও ধরে নিও না যে প্যান্ডামিকটা পার্মানেন্টলি আসছে, এটা যাবে না, মানে বাকি জীবন আমরা এইভাবে কাটাবো, তা না আসলে, তা না। কিন্তু এই প্যান্ডামিকের কারণে অনলাইনে রিসোর্সেস গুলা বাড়ানো, ব্যবহার করার যে একটা মোটামুটি ভাবে একটা রিভলিউশন হয়েছে, সেটা আমি জানি। তুমি তো ইউনিভার্সিটির কথা বলছো, আমি কলেজ লেভেলের কথা জানি। কলেজের টিচাররা মিলে ওরা কি সুন্দর সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে এই সব জিনিসগুলো করা যাবে। আমরা কিন্তু অলিম্পিয়াড নিয়েছি, ম্যাথ অলিম্পিয়াড আমরা নিয়েছি এবং ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন্টারনেটে হবে, রোবটের কম্পিটিশন হবে ইয়েতে, অনলাইনে সেখান থেকে হবে। এবং ইনফ্যাক্ট আমাদের এই রোবট কম্পিটিশনের কথা শুনে বিদেশের যে ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন, তারাও বলতে আচ্ছা তাহলে নেওয়া যায় সেভাবে থেকে। কাজেই আমি বলি, আমি জানি অনেক কষ্ট হচ্ছে। আর তুমি যে বলছো আমাদের টিচাররা এই ক্লাসটা নিচ্ছেন, একটু মনে হলো একটু তুমি একটু টিচারদের উপরে একটু মনটা একটু খারাপ হয়ে আসছে, তোমার টিচাররা তোমাদেরকে এত কষ্ট দিচ্ছে, এটা কিন্তু সেরকম না। আসলে অ্যাডমিনিস্ট্রেশনের ডিসিশন যে ক্লাস নিতে হবে, কাজেই টিচাররা ক্লাস নিচ্ছেন। যদি আমরা টিচারদেরকে জিজ্ঞেস করতাম, তারা মানে তারা কিভাবে করতেছেন আমি জানি না। কাজে তুমি এটা টিচারদের ই করো না, ওনাদেরকে দায়ী করো না যে ওনারা বাধ্য করে যখন সুযোগ সুবিধা নাই তারপরে জোর করে ক্লাসটা নিয়ে নিচ্ছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে, যেহেতু সব রেকর্ড থাকছে, কাজে তুমি যদি ক্লাসটা মিস করে ফেলো, তুমি পরে তো শুনতে পারবে, এমন তো না যে তুমি আর পরে কোনো শুনতে পারবে না, তুমি হয়তো প্রশ্নটা করতে পারো না, আমি পিটি শিওর তুমি আলাদাভাবে প্রশ্ন করলে তোমার টিচার এসে আনসার দেবে। তাহলে জিনিসটাকে এভাবে দেখো, আমরা একটা সমস্যার ভিতরে আছি, আমরা সেই সময়টাতে বেস্ট সলিউশন কি হতে পারে সেটা করার চেষ্টা করছি। ইট ইজ নট দ্য আলটিমেট বেস্ট সলিউশন, এই সমস্যার ভিতরে হয়তো এইটা করাটাই বেস্ট, কিভাবে দেখো, তাহলে অনেক সুবিধা হবে। বুঝছো, 1971-এ আমাদের দেশ 9 মাস যুদ্ধের ভিতরে ছিল, সব কিছু বন্ধ। এখন তো তোমাকে রাস্তার ঘর থেকে বের হয়ে গেলে পাকিস্তান মিলিটারি তোমাকে গুলি করে মেরে ফেলার কোনো আশঙ্কা নাই, কিন্তু তখন তো সেই আশঙ্কা নিয়ে এই দেশের ছেলেপেলেরা দিন কাটিয়েছে। তারপরে তো শুরু হয়েছে। কাজেই সব ঠিক হয়ে যাবে। আপাতত তুমি ধরে নাও যে আমরা একটা কষ্টের সময় ভিতরে যাচ্ছি, আমরা কোনোভাবে এটা ম্যানেজ করছি, তাহলে দেখবো সব ঠিক হয়ে যাবে। তোমাদের টিচাররা কিন্তু আমি জানি, স্পেশালি এখানে যারা আছেন তারা ইয়াং টিচাররা, সবাই ইয়াং টিচাররা কিন্তু ছাত্র ছাত্রীদের জন্য একবার জানটা দিয়ে দিচ্ছে, তাদের কিভাবে সাহায্য করতে পারবে, ওদের সঙ্গে কথা বলো, কোনো সমস্যা নেই। ধন্যবাদ স্যার। 5:30 বেজে গেছে, আমার মনে হয় আমরা শেষ করি। তো আমি যে স্যারকে বলে নেই, স্যারের সব বইগুলোর মধ্যে আমার ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে প্রিয় বই হচ্ছে অমিক্রনিক রূপান্তর। এটা ছোট ছোট সায়েন্স ফিকশন গুলো, হ্যাঁ হ্যাঁ আমার খুবই পছন্দের। আচ্ছা যাই হোক, আর সময় নষ্ট না করি, আমার মনে হয় আমরা শেষ করতে পারি। তো আমি আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার আছেন, আমাদের প্রফেসর আতিক আহাদ আছেন জাপান থেকে, আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার আছেন জুনাইবুর রশিদ স্যার এবং জাহিদুল ইসলাম। আমি যদি সবাই 1 মিনিট করে একটু বলে শেষ করতেন, আমি অনুরোধ করছি। মাইনুল, আমার মনে হয় চেয়ারম্যান স্যারই বলুক, স্যার বলে শেষ করে দেখ। ঠিক আছে স্যার, হ্যাঁ স্যার আছেন, সরি আমি দেখতে পাচ্ছিলাম না, স্যার আছেন। স্যার আছে, স্যার। আমি আসলে অনেক সময় হয়ে গেছে, আমি শেষ করে দিতে চাই, স্যারেরও ব্যস্ততা আছে। স্যার অনুমতি দিলে আমি জাস্ট 30 সেকেন্ড একটা জিনিসের উপরে কথা বলি। যে একটা প্রশ্ন করছিলেন যে বিসিএস দিয়ে, তখন আমি ইন্টারাপ্ট করি নাই, আমি শুনলাম বিসিএস পড়াশোনার যে ব্যাপারটা। তো আমি একটু অন্য রকমের চিন্তা ভাবনা আমার ওই প্রশ্নের উত্তরের বিষয়ে। সেটা হলো যে আসলে এক এক স্টুডেন্ট, এক একটা মানুষ, আপনার যে দর্শনের কথা বলে সেটা আমার ভালো লেগেছে, আপনি এটার উত্তর যেটা দিয়েছেন। কিন্তু অনেক সময় ভার্সাটাইল চিন্তা করতে হয়। যেমন অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আর্লি এস্টাবলিশমেন্ট চাকরি বা একটা দ্রুত এস্টাবলিশমেন্ট দরকার, এরকম আছে। বাবা মার তাকিয়ে আছে তার জন্য, হয়তো পিএইচডি করায় বা অন্য হায়ার স্টাডিজে গিয়ে সেগুলো আনসার্টেন আছে কবে এস্টাবলিশ হবে। সেই দিক থেকে
যারা আর্লি এস্টাবলিশমেন্ট চায় তারা হয়তো একটা বিসিএস দিয়ে চাকরিতে গেলে খারাপ নয় তাদের জন্য, স্পেশাল কেস হিসাবে। কিন্তু এটার যে পজিটিভ একটা দিক আমি যেটা বলতে চাই আপনার কথার সাথে অ্যালাইনমেন্ট রেখে, সেটা হচ্ছে যে হায়ার স্টাডিজের কিন্তু সুযোগ কিন্তু অনেক বেশি স্যার। এই বিসিএস যারা যায়, ইদানিং দেখা যায় যে ক্যাডার সার্ভিসে অনেক কোটা আছে। এই কোটায় তারা এখন হয়তো অনেকে স্কলারশিপ পাওয়ার জন্য, ফুল ফান্ডিং পাওয়ার জন্য বিভিন্ন রকমের আইএলটিএস বা জিআরই স্কোর করতে হয়। কিন্তু দেখা যায় যে আন্তঃ গভর্নমেন্ট কতগুলো চুক্তি থাকে, সেই চুক্তির আলোকে কোটা দিয়েই দেখা যায় যে বিসিএস ক্যাডার সার্ভিসের অ্যাডমিনিস্ট্রেশনের বা টেকনিক্যাল ক্যাডারও আছে কিছু, সেগুলোতেও অনেক সার্ভিস দেওয়া যায়। তারা সহজে পিএইচডি সুযোগ পেয়ে যায় এবং জীবনের অনেক শুরুতে চাকরিও হয়, দেশে সম্মানও হয়, পাওয়ার পায়, এবং তারপরে যেগুলো মানুষ অনেক কিছু চায়, আর্লি এস্টাবলিশমেন্ট সুযোগ সুবিধা তো আছে। আর পিএইচডি করে এসে আমার যেটা মনে হয় স্যার, সেটা হলো যে আমাদের যখন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা ডেপুটি সেক্রেটারি লেভেলে তারা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট দেয়, ডিসি হয়, ইওনো হয়, কিন্তু তারপরে যখন জয়েন্ট সেক্রেটারি হয় বা অ্যাডিশনাল সেক্রেটারি হয়, সেক্রেটারি হয়, তখন কিন্তু দেশের অনেক ডিসিশন মেকিং এ কিন্তু তাদেরকে পার্টিসিপেট করতে হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমরা অনেক মিটিং এ গিয়ে দেখেছি যে এই ব্যুরোক্র্যাট যারা আছেন তারা ওই টেকনিক্যাল হয়তো কাজের দায়িত্বে আছেন, তাকে রাখা হয়েছে কারণ এত টেকনিক্যাল লোক নাই। দেখা যায় যে অনেক সময় তারাই বলেন ভাই আমরা তো কিছু বুঝি না, হ্যাঁ, অথচ উনি দেখা যাচ্ছে যে ওই প্রজেক্টের পিডি হয়ে বসে আছে। একটা প্রজেক্টের পিডি উনি মিটিং এর শুরুতে বলছেন আমরা তো আসলে এত কিছু বুঝি না, আপনারা এই দিয়ে শুরু করেন। তো জিনিসটা অত্যন্ত দুঃখজনক, এত কিছু মানে এত কিছু না, মানে অনেক কিছুই বুঝেন না এরকম কথা বলে। তো সেখানে যদি আমাদের টেকনিক্যাল ছেলে মেয়েরা, যেমন ইঞ্জিনিয়ারিং এর ছেলে মেয়েরা যদি স্যার যায়, তারা পিএইচডি করে হায়ার স্টাডি করে, তাদের যদি নলেজেবল হয়, তাহলে আমার মনে হয় তারা দেশ এবং জাতিকে অনেক সার্ভিস দিতে পারবে এই সময় ডিসিশন মেকিং বডি গুলোতে থেকে। সেই ক্ষেত্রে তারা যখন জয়েন্ট সেক্রেটারি বা অ্যাডিশনাল সেক্রেটারি বা সেক্রেটারি হবে, আমার মনে হয় স্যার তারা এনজয় করবে এবং আমাদের নীতি নির্ধারণের অনেক ইস্যুজ আছে যেখানে তারা তাদের ব্রেন স্টর্মিং করে অনেক কিছু দেশ এবং জাতিকে দিতে পারবে। এটা তো আর ভুরি ভুরি না, আমাদের তো হাজার হাজার স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং থেকে আছে, সেখান থেকে যদি যদি প্রতি বছর যদি 30-40 জন ছেলে ইঞ্জিনিয়ারিং এর ছেলে যদি যায়, আমার মনে হয় সেটা কিছুটা প্রশাসনে ব্যালেন্স সৃষ্টি করবে এবং কাজে লাগবে বলে আমার মনে হয়। তো এটা জাস্ট বললাম স্যার। খুবই খুশি হলাম যে আপনি এই জিনিসটাকে এই একটা নতুন, আমি যেহেতু জিনিস নিয়ে কখনো চিন্তা করি নাই এবং আমার নিজের যেহেতু ইন্টারেস্ট নাই, কাজে এটা সম্পর্কে আমি যে খুব ভালো জানি তা না, আমি যেটুকু জানি আমি সেটা বলেছি। বাট আপনার সঙ্গে আপনার কথা ঠিক আছে স্যার, আমি বলছি স্যার যে টেকনিক্যাল আপনার কথা বলে আমার ভালো লাগলো, কারণ আমি জানি যে চায়না যে এত ডেভেলপ করতেছে, কারণ ওদের কিন্তু ওদের এই অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু প্রচুর ইঞ্জিনিয়ার আছে, বুঝেছেন? কাজেই আমি খুব সবসময় অবাক হতাম যে ওরা এত ইঞ্জিনিয়ার নিয়ে ওরা কেমনি করে ওরা দেশটাকে ম্যানেজ করে। আমাদের তো সেরকম নাই, অলরাইট? আমাদের যারা কাজে ইউ আর ভেরি রাইট, আমি এটা জেনে রাখলাম। কাজে নেক্সট টাইম যদি আমাকে কখনো এই প্রবলেমটা আমাকে অ্যাড্রেস করতে হয়, কেউ যদি করে, তাহলে আমি আপনার এই জি স্যার, জি ভেরি গুড, থ্যাংক ইউ। আমাদের ফিউ পার্সেন্টেজ তো যেতেই পারে স্যার, তারা এবং তারা যখন বড় বড় পদে চলে যাবে তারা কিন্তু দেশকে তাদের দিক নির্দেশনা দিয়ে সার্ভ করতে পারবে স্যার। কারণ আমি আসলে কখনো এই লাইনে চিন্তা করি নাই যে ইউ আর ভেরি রাইট, যে আমাদের যে সায়েন্স টেকনোলজি যে কাজগুলি করা হয় সেটা দায়িত্ব যিনি থাকেন তিনি সায়েন্স টেকনোলজির মানুষ না, তাই না? অবশ্যই এখানে সায়েন্স টেকনোলজির মানুষের অনেক লাভ হতো, শিওর, অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে নতুন একটা মানে দেওয়ার জন্য, এক্সপোজার দেওয়ার জন্য। যেমন ধরেন স্যার আমি জাস্ট একটা স্পেসিফিক এক্সাম্পল দিই। দেখা যাচ্ছে যে আমাদের এই যে জাতীয় বিজ্ঞান জাদুঘর আছে, আমি ওখানে অনেক কাজে গিয়েছি অনেক আগে বিভিন্ন প্রজেক্ট, হ্যাঁ। তো দেখা যাচ্ছে যে ওটাতে সাধারণত এখন জানি না, ওই জাদুঘরের বোধহয় ওনাকে পরিচালক বলা হয়, যিনি চিফ সম্ভবত। তো সেক্ষেত্রে দেখা যায় যে একজন জয়েন্ট সেক্রেটারি লেভেলের লোক দেখতাম বিভিন্ন সময় আমি দেখেছি। কিন্তু দেখা যাচ্ছে বিজ্ঞান জাদুঘরের অনেক ধরনের ফান্ড আসে, অনেক ধরনের প্রজেক্ট আসে, সেখানে তারা কিছু কিউরেটর সেট করে, তাদের উপরে উনি নির্ভর করেন। এই কিউরেটর গুলো ওখানেও দেখা যায় যে তারা কোনো রকম একটা চাকরি জীবনে কোনোভাবে নিয়েছেন, তারা তাদেরও ওই বিজ্ঞান মানে অতখানি বিজ্ঞান মনস্ক তারা নন, কিন্তু গভর্নমেন্টের প্রজেক্টকে চালাইতে হবে, সেখানে অনেক ধরনের প্রজেক্ট আছে, অনেক টাকা পয়সা সেখানে ব্যয় হয়, কিন্তু সেই টাকা পয়সাগুলো দেখা যায় যে সঠিকভাবে ব্যয় হয় না। কারণ হচ্ছে যে যাদের উপরে এই দায়িত্বগুলো দেয়া তাদের বিজ্ঞান
সম্মত জ্ঞান যেগুলো অর্জন করার কথা ছিল সেই ধরনের জ্ঞান তাদের নাই, এটা তাদের আমি দোষ দিচ্ছি না। কিন্তু সেখানে যদি স্যার আমাদের যদি এরকমের অনেক ভালো বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিং জানা ক্যাডার সার্ভিসে অফিসার থাকতো, ডেফিনেটলি সরকার তাদেরকে সেখানে পোস্টিং দিতে পারতো, হয়তো অভাবে দিতে পারছে না। তো যাই হোক, আমাদের যে সমস্ত মন্ত্রণালয় আছে, আইসিটি মন্ত্রণালয়, সায়েন্স মন্ত্রণালয়, এগুলো মন্ত্রণালয়ের জন্য অনেক ক্যাডার সার্ভিসের ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডের লোক দরকার বলে আমি মনে করি স্যার, সেই জন্য এতটুকু বললাম। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাকে এই সময়টা নিয়ে আমাকে একটু না না স্যার, ঠিক আছে, এটা তো স্যার কোনো ব্যাপার না। পরিশেষে আমি আর কিছু বলতে চাই না, আবার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনি যেটা শুরুতে বলছিলেন স্যার, আপনার যে আশা আমাদের বিভাগে আমরা ফিজিক্যালি আমরা একসাথে বসবো, আর কোনো না কোনো ফোরামে আপনাকে আমরা ডাকবো, ইনশাল্লাহ আমরা একত্রিত হয়ে আবার আলাপ করবো সামনাসামনি। এই প্যান্ডামিক ওভার হয়ে যাবে ইনশাল্লাহ, একদিন না একদিন তো হবেই। আমরা সেই দিনের অপেক্ষায় রাখলাম স্যার। ধন্যবাদ। এই ধন্যবাদ চেয়ারম্যান স্যার, ধন্যবাদ জাফর স্যারকে, স্টুডেন্টদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা পুরোটা সময় আমাদের সাথে ছিলে। সো তোমরাই আজকের অনুষ্ঠানের মেইন প্রাণ, সো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হচ্ছে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ ঢাকা ইউনিভার্সিটি, তারপরে উইমেন ইন ইঞ্জিনিয়ারিং এবং আমাদের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ক্লাব এর সদস্য যারা আমাদেরকে হেল্প করেছো পেছন থেকে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ওকে, ভালো থেকো। ঠিক আছে।